প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ওলো ছড়ি, দড়িটা ডিঙুলি। হ্যাঁ, হারামজাদি, সজ্ঞ পানে চেয়ে পথ হাঁটছ, চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? ছাগলটা তো ঘুমোচ্ছে ঠাকুমা। ঘুমোচ্ছে তাই আর দোষ নেই। এই শনি মঙ্গলবারে তুই দড়িটা স্বচ্ছন্দে ডিঙিয়ে গেলি, তাতে কি হয় ঠাকুমা? কি হয়? পুরাণমুখী বামুনের ঘরের মেয়ে তুই, 9-10 বছরের বুড়ো ধাড়ি, আর এটা শেখনি যে ছাগল দড়ি ডিঙোতে মারাতে নেই। বলে কি না কি হয় না বাপু, এই বেটা বেটিদের ছাগল পোষার জ্বালায় মানুষের পথে ঘাটে চলা দায় হলো। এই মঙ্গলবারের বার বেলায় মেয়েটা দড়ি ডিঙিয়ে ফেললে কেন? কেন রে, কিসের জন্য পথের ওপর ছাগল বাঁধা? বলি তোদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের কি একটা ভালো মন্দ হতে পারে না? আমি সরিয়ে নিচ্ছি, এক্ষুনি সরিয়ে নিচ্ছি। ও মা, তুই কেলা মরণ, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস না নাকি? বলি মেয়েটার গায়ে আবার তোর আঁচলটা ঠেকিয়ে দিলি না তো? না না মাঠান, আমি তো হেথা দিয়ে যাচ্ছি। হেতা দিয়ে যাচ্ছি? তোর হেতা দিয়ে যাবার দরকার কি ছিল লো? ছাগলটা বুঝি তোর? বলি কি যেতেন মেয়ে তুই? আগে আমরা দুলে মাঠান। হ্যাঁ, দুলে? বলি এই অবেলায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে তুই না হবি এখন? ঠাকুমা, আমাকে তো ছোঁয়নিও। তুই থাম তো পোড়ার মুখী, আমি চোখের মাথা খেয়েছি নাকি? স্পষ্ট দেখলুম ওই দুলে ছুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল। যা যাই পরন্ত বেলায় পুকুরে ডুব দিয়ে মর্গে যা, দিয়ে তবে বাড়ি ঢুকবি বলে দিলুম। না বাপ না, যার জন্ম আর রইল না। ছোট লোকের বড় বারবারন্ত হয়েছে। দেবতা বামুন কোনো গেরাজ্জি করছে না। হারামজাদি দুলে পাড়া থেকে ছাগল বাঁধতে এসেছে এই বামুন পাড়ার মধ্যে। এই তাড়াতাড়ি ছাগলটাকে তোল, তুলে নে কোলে। হ্যাঁ 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 মাঠান, আমি কিন্তু ছুঁইনি মাঠান, আমি সত্যি ছুঁইনি। ছুঁসনি যদি, তবে এ পাড়ায় এসেছিস কেন বল? ওই যে ওই বাড়ির ঠাকুর মশাই, তেনার ওই গইলের ধারে আমাদের থাকতে দিয়েছে। মাকে আর আমাকে দাদামশাই তেইরে দিয়েছে না। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প বামুনের মেয়ে। পাড়া বেড়ানো শেষ করে রাসমণি দুপুরবেলা ঘরে ফিরছিলেন। সঙ্গে ছিল তার 10-12 বছরের নাতনি। সে আগে আগে হাঁটছিল। গ্রামের সরু রাস্তার একধারে দড়ি বাঁধা একটি ছাগলের বাচ্চা পড়ে ঘুমোচ্ছিল। সেদিকে নজর পড়তেই রাসমণি এমন হাঁকডাক শুরু করলেন যে তাতেই বছর 12-13 একটি দুলে মেয়ে ভয় পেয়ে ছুটে এসে তার ছাগলটিকে কোলে তুলে নিল। আর সেই দেখে রাসমণি শুরু করলেন আর এক প্রস্থ চিৎকার। যারই হোক এবং যে কারণেই হোক না কেন, একজনের দুর্গতি দেখে রাসমণি মনে মনে একটু খুশিই হলেন এবং এমন মুখরোচক খবরে কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বটে, তা বলি কবে তাড়িয়ে দিলে? পরশু রাত্রিরে মাঠান। ও, তা তুই এক করে দুলের মেয়ে বুঝি? তাই বল, এক করে মরতে না মরতেই বুড়ো তোদের বের করে দিলে? ছোট জাতের মুখে আগুন। তা বাপু দিলে বলেই কি তোরা এই বামুন পাড়ায় এসে থাকবি? তোদের আসপত্তাও তো কম নয় লা। কে আনলে তোর মাকে?
ওই রামতনু মারুজ্জের জামাই বুঝি? নইলে এমন বিদ্যে আর কার? বাপু ঘর জামাইয়ের মতো থাক। তা না, শ্বশুরের বিষয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাড়ি ডোম দুলে কেওড়া এইসব এনে বসাবি? মা গো, কতই যে দেখবো। আই সর 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 দেখি। সন্ধ্যা, বলি ও সন্ধ্যা, ঘরে আছিস? সামান্য একটুখানি পোড়ো জমির ওধারে রামতনু বাড়ুজ্জের খিড়কি। রাসমণির ডাক শুনে সেই খিড়কির দরজা খুলে একটি 19-20 বছরের সুন্দর দেখতে মেয়ে মুখ বের করে সাড়া দিল। কে ডাকে? উমা, দিদিমা যে। কেন গো? তোর বাপের আক্কেলটা কিরকম শুনি বাছা? তোর দাদামশাই রামতনু মারুজ্জে এক ডাকসাইটে কুলিন, তার ভিটে বাড়িতে প্রজা বসলো কিনা বাগ দিদুলে? কি ঘেন্নার কথা! ছি 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 ছি। দিদিমা, আমি বলি কি, তোর মাকে একবার ডাক দেখি, জগয়ের কি বিহিত করে করুক, নইলে চাটুজ্জে দাদাকে গিয়ে আমি নিজেই জানিয়ে আসবো। সে তো একটা জমিদার, আমজাদা বড় লোক, তা সে কি বলে একবার শুনি। কিন্তু কি হয়েছে দিদিমা? বলি এই যে আমার নাতনিটা মঙ্গলবারের বার বেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে দুলে ছুঁড়ি আঁচল ঘুরিয়ে বাচ্চাকে আবার ছুঁয়ে দিলে। তুই ছুঁয়ে ফেলেছিস? না দিদি ঠান, ছুঁইনি কো, ছুঁইনি। না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, আমি তো ওই দিক দিয়ে যাইনি। ফের ফের ছইনি করছিস হারামজাদি? চল চল, আগে বাড়ি চল। তুই ছুঁয়েছে কিনা সেখানে গিয়ে আমি দেখাচ্ছি তোকে। জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা? ও মা, তোর হাসি পাচ্ছে লো? এই জোর করি আর না করি সে আমি বুঝবো, কিন্তু তোর বাপের ব্যাপারটা কিরকম? কোন ভদ্রলোকে ভিটে বাড়িতে ছোট জাত ঢোকায়? লোকে কথায় বলে দুলে, আর সেই দুলে এনে বামুন পাড়ায় ঢুকিয়েছে। বলি ঘর জামাইয়ের মতো থাকলেই তো ভালো হয় বাপু। বাবা তো আর পরের ভিটে ছোট জাত ঢোকাতে যাননি দিদিমা, ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন। তাতে তোমারই বা এত গায়ের জ্বালা কেন? আমার গায়ের জ্বালা কেন? হ্যাঁ, কেন জ্বালা দেখবি? তবে যাবো একবার, গিয়ে চাটুজ্জে দাদার কাছে গিয়ে বলবো। তা বেশ, তো গিয়ে বলো গে না। বাবা তো আর তাঁর জায়গায় দুলে বসাননি যে তিনি বড় লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওলো, সে আর কেউ নয়, ওই গোলক চাটুজ্জে। তোর বাপ বুঝি এখনো তারে চেনেনি? আচ্ছা, ডাক না তোর মাকে, তাকেই বলে যাচ্ছি কি হয়েছে। এই কথা কাটাকাটির মধ্যে কি করবে বুঝতে না পেরে দুলে মেয়েটি ততক্ষণে তার ছাগলটিকে বুকে জড়িয়ে একপাশে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যা আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় এই হাঙ্গামা শুনেই বাড়ির ভেতর থেকে সন্ধ্যার মা জগদ্ধাত্রী বেরিয়ে এলেন। তাকে দেখা মাত্রই রাসমণি আগুনের মতো জ্বলে উঠলেন। শোন জগ, তোর বিদ্যে ধরি মেয়ের আসপদ্দার কথাটা একবার শোন। লেখাপড়া শেখাচ্ছিস কিনা? বলিস তোর গোলক চাটুজ্জেকে বাবার মাথাটা যেন কেটে নেয়। আরো বলে, বেশ করেছি, নিজের জায়গায় হাড়ি দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় তো বসাইনি। অমন ঢের বড় লোক দেখেছি, যে যা পারে তা করুক। শোন, তোর মেয়ের কথাগুলো একবার শোন। কি তুই বলেছিস এসব কথা? না, আমি এমন করে বলিনি। না বলিনি? বললি নে, এরা সবাই সাক্ষী নেই। হাত নেড়ে গর্জন করে সন্ধ্যাকে কথাটা বলেই রাসমণি পর মুহূর্তেই এক অদ্ভুত কৌশলে গলার স্বর উচ্চ সপ্তক থেকে একেবারে খাদের নিখাদে নামিয়ে নিয়ে এসে জগদ্ধাত্রীকে বলতে লাগলেন, দেখো মা, আমি ভালো কথাই বলেছিলুম। মঙ্গলবারের বার বেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম, আহা, কে এমন করে পথের ওপর ছাগল বাঁধলে গা? তাই না শুনতে পেয়ে ওই দুলি ছুরিটা ছুটে এসে বাছার মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে। কি বলে, ঠাকুর মশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তা মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেছি, দিদি
এই যে অবেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এদের দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে, তো ছাগল টাগল গুলোকে একটু দেখে শুনে বাঁধতে বলে দিস। ঠিকই তো। ছোট জাতের আচার বিচারের তো আবার জ্ঞান গম্যি নেই। চাটুজ্জে দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে। শুধু এইটুকুই বলেছি মা। আর এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেছে। বলে যা যা তোর চাটুজ্জে দাদাকে ডেকে আনগে। তার মতো বড় লোক আমি ঢের দেখেছি। তার বাপের জায়গায় যখন হাড়ি দুলে প্রজা বসাবো, তখন যেন সে শাসন করতে আসে। আচ্ছা মা, তুমি বলো দেখি, এগুলো কি মেয়েদের মতো কথা? সন্ধে, তুই বলেছিস এসব? হ্যাঁ না, একেবারে চমকে উঠলি যে। বলিসনি তো মাসি কি তবে তোর নামে মিছে কথা কইছে নাকি? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। জানি না মা কার কথা মিছে, কিন্তু তোমার নিজের মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো, না হয় তাই। শুনলি তোর মেয়ের কথাটা? পরের প্রশ্ন শোনার জন্য আর অপেক্ষা না করেই খোলা দরজা দিয়ে সন্ধ্যা দ্রুত পায়ে ভেতরে চলে যেতেই কথাটা রাসমণি বলে উঠলেন জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী কিন্তু একটা কথারও উত্তর দিলেন না। দুজনেই বিস্ফারিত চোখে সন্ধ্যার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন এবং অবসর বুঝে দুলে মেয়েটাও তার ছাগল ছানা বুকে করে নিঃশব্দে সরে পড়ল। কিন্তু রাসমণির মনের জ্বালা যেন কিছুতেই জুড়োচ্ছিল না। মাসি কুলিনের ঘরের মেয়ে, তাই নইলে বিয়ে হলে এ বয়সে তো 5টা ছেলের মা হতে পারত। দেখলি তো জগ, তোর মেয়ের তেজ। তা হ্যাঁ রে জগ, শুনলুম নাকি ওই অমর্ত্য চক্রবর্তীর ছেলেটাকে তোরা আজও বাড়িতে ঢুকতে দিস। বলি কথাটা কি সত্যি? আমরা মানে? হ্যাঁ, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম সে মেয়ে জগদ্ধাত্রী, অন্য কেউ নয়, হরিহর বাণুজ্যে মশাইয়ের নাতনি, রামতনু বাণুজ্যের কন্যা। যারা সুদ্দূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না, তারা দেবে ওই মেলের ছোনাটাকে উঠোন মারাতে। তাই তো। কি বলছিস লা? কথাগুলো তুমি ঠিকই বলেছো মাসি। তবে কি জানো মাসি, ছোটবেলা থেকেই সেই ঘরে এখানে আসা যাওয়া আছে কি না, আমাকে ছেলেটা খুড়িমা বলতে অজ্ঞান। তাই কালে ভদ্রে যদি কখনো আসে, তখন তো মুখ ফুটে বাচ্চাকে না বলতে পারি নে। বলতে কি পারি, অরুণ তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না। আরে মা বাপ নেই, বাচ্চাকে আমার দেখলেই কেমন মায়া হয় গো। অমন মায়ার মুখে আগুন। জগদ্ধাত্রীর কথাটা শুনে রাসমণি প্রথমে অবাক হয়েও পরে ক্রুদ্ধ স্বরে কথাটা বলে উঠলেন। তবে এখানেই থেমে গেলেন না তিনি। হঠাৎ তার সেই রাগ আরো উচ্চ ধাপে চড়ে গেল এবং তারই সঙ্গে কণ্ঠস্বরের সমতা বজায় রেখেই বলতে লাগলেন, ওই এক গুঁয়ে ছোঁড়াটাকে কি তোরা সোজা বজ্জাত ঠাউরাস? অমরনাথের গাঁয়ের মধ্যে আর দুটি নেই, এই তোকে আমি বলে দিলুম। চাটুজ্জে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোঁড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ জলপানির লোভ দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসকে যাও, বিলেত যেও না। কিন্তু কথাটা কি ছোঁড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে উল্টে ছোঁড়া নাকি বিলেতে যাবার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেতে গিয়ে জাত যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাটা বেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনি। সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না। আমি যদি সেখানে থাকতুম জগ, ছেঁটিয়ে ছোঁড়ার মুখ সোজা করে দিত। যে গোলক চাটুর্যে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয়, তাকে কি না? বলছি অরুণ তো কখনো কারো নামে নিন্দে করে না মাসি। তবে বুঝি আমি মিছে কথা কইছি? চাটুর্যে দাদা বুঝি তবে? না 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 না, তিনি কেন বলবেন না? তবে তবে বলছিলাম, লোকে নাকি অনেক কথা বানিয়ে বানিয়ে বলে। তো তোর ওই এক কথা জগ, লোকের তো আর খেয়ে দে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে।
আচ্ছা তুই বল, সেই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি? শিখে এলি তো বাপু চাষার বিদ্যে। শুনে হেসে বাঁচি নে। ওই চক্কতি হও আর যাই হও, বামুনের ছেলে তো বটে, দেশে কি চাষি ছিল না? এখন তুই কি যাবি ওই হাল গরু নিয়ে মাঠে? রাসমণির গলার আওয়াজে এইবার না লোক জড়ো হয়ে যায়। এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বললেন, বলি, শুধু মুখে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কেন কথা বলছো মাসি? একটু এসো না, এসো ভেতরে গিয়ে বসবে, চলো এসো। না মা, বেলা গেল, আর বসবো না। মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুয়ে ঘরে তুলতে হবে না? তা দুলি ছুঁড়িটাকে তো দেখতে পাচ্ছি না, সে বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, ওই তো তোমরা যখন কথা করছিলে তখন চলে গেল তো। তবে আমাকে কিন্তু সে ছোঁয়নি। সে ছইনি, ফের এক কথা করছিস হারামজাদি। কিন্তু জগ, তোরে আমি মিনতি করি বাছা, পাড়ার ভেতর আর এই হাড়ি দুলে ঢোকাসনি। জামাইকে বলিস। বেশ, বলবো বই কি মাসি, বলবো। আমি কালই ওদের দূর করে দেবো। আর থাকলে তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদেরই তো হাঁটতে হবে নাকি? তবে তাই বল না মা, তাহলে কি আর জাতধম্ম থাকবে? আমি তো সেই কথাই বলছিলুম। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা তারা কি আর কিছু মানতে চায়? তাই তো চাটুর্যে দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে নাকি তার বাপ লেখাপড়া শিখুচ্ছে। তারা করছে কি? মানা করে দে, মানা করে দে। মেয়ে ছেলে লেখাপড়া শিখলে সে যে একেবারে গোল্লাই যাবে। চাটুচ্ছে মামাই এই কথা বলছিলেন বুঝি? তা বলবে না? সে হলো সমাজের মাতা, গাঁয়ের একটা জমিদার। তার কানে আর কোন কথাটা না উঠে বল? এই আমারও ধর না কেন, বুড়ি হতে চললুম, লেখাপড়ার তো ধার ধারি নেই, কিন্তু কোন শাস্ত্রটা না জানি বল? কারোর বাপের সাধ্যি আছে যে বলে রাশি বামনি একটা অশাস্ত্রর কাজ করেছে? এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙোবা মাত্র আমি শিউরে উঠে বললুম, ওলো ছুরি করলি কি? আর যে মঙ্গলবারের বার বেলা। কই কোন পণ্ডিত বলুক দিকি? না, এতে দোষ নেই। আমার বাপ মায়ের কাছে আমি শিক্ষে পেয়েছিলুম। কিন্তু ডাকা দেখি তোমার ওই লিখিয়ে পড়িয়ে মেয়েকে, দেখি কেমন বলতে পারে। সেই তো মাসি, একটু একটু এসে বসলে হতো না? না মা, বেলা গেছে, আর একদিন আসবো খন। দেখে দি, বাড়ি চল। এই বলে নাতনিকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়েও হঠাৎ ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তা হ্যাঁ রে জগ, অমন পাত্তরটি তোরা হাতছাড়া করলি কেন বল দেখি? না মাসি, মানে হাত ছাড়া ঠিক নয়, তবে কিনা ছেলের ঘর বাড়ি কিছু নেই, বয়সও হয়েছে। তোমার জামাইয়ের যে মত হয় না মাসি। শোনো কথা একবার, বলি তার ঘর নেই, তোর তো আছে। তোর আর ছেলেও নেই, মেয়েও নেই যে তার জন্য তোর ভাবনা হবে। এক মেয়ে, সেই মেয়ে জামাই নিয়ে ঘর করতিস, সে কি এমন খারাপ হতো বাছা? আর বয়স, কুলিনের ছেলে 40-42 বছর বয়স, সে কি আবার বয়স হলো গা? রসিকপুরে জয়রাম মুকুজ্জের দৌড়, তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া একবার মেয়ের বয়সের দিকেও তাকা দিকিনি। আরও যদি গড়িমসি করিস তাহলে বিয়ে দিবি কবে? শেষে কি তোর ওই ছোট পিসির মতো চিরটাকাল থুবড়ো রাখবি নাকি? না না, আমিও তো সে কথাই বলি মাসি, কিন্তু বোঝই তো মেয়ের বাপ যে একেবারে। আহা, তার নিজেরই যেন কত ঘর বাড়ি জমিদারি ছিল। হাসালি বাপু তোরা। তাছাড়া ওই অরুণদের বৈঠকে দিনরাত বসা, দাঁড়ানো, গান বাজনা করা, সেও কি ভালো রে? আবার শুনছি উঁকো পর্যন্ত চলে নাকি ওখানে। না মানে ঠিক মানে ওই কথা সে বলবে না তো কি চাটুর্যে দাদা বলবে? হদ্দ করলি জগ। কিন্তু তাও বলে দিচ্ছি বাছা, ঘরবর যখন মিলেছে তখন আর না করে দেরি করে শেষকালে ওই অতি লোভে তাঁতি নষ্ট করিস। হ্যাঁ মাসি, তাই মানে। তোর মনে আছে নিশ্চয়
তোর ওই ছোট পিসি গোলাপি থুব্র হয়ে মলো। তোর বাপের বড় মেজো দুই পিসিরই তো বিয়েই হলো না। আর তোমার কি সময় বিয়ে হতো বাচ্চা, যদি না তোমার বাপ মা কাশিতে গিয়ে পড়তো। বেয়ান কাশিবাসিনী, জামাই স্কুলে পড়ছে, ঘর বর যেই মিলে গেল অমনি ধাঁ করে তোদের দুহাত এক করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো। ভাঙচির ভয় তো বিয়ের আগে কাউকে খবরটুকু পর্যন্ত দিলে না তোর বাপ মা। তা ভালোই করেছিল, নইলে বিয়ে হতো কিনা তাই বা কে জানে। নেখে দি চল, জয়রাম মুখুজ্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধলো। কালে কালে কতই যে শুনবো। নে এগো বাছা, আর দেরি করিস নে। কাপড় চোপড় কাচতে, সন্ধে দিয়ে আন্নিক মালা সারতে আজ দেখছি এক পোহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, ওই খ্রিস্টেন ফিস্টেনকে বাড়িতে ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা করতে দেওয়া, এগুলো ভালো নয় রে। কথাটা ঢিডি হয়ে গেলে মেয়ের জন্য আর পাত্তর পাবে না বাছা। নে না খেদি, চল না, পরের কথা পেলে তুই যে আবার বকতে বকতে নাতনিকে এগিয়ে দিয়ে রাসমণি চলেই যাচ্ছিলেন। জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেই দিকে তাকিয়েছিলেন। হঠাৎ যেন তার কিছু মনে পড়ে গেল। বললেন, ওমা, এ খেদি, এই একটু দাঁড়া দেখি বাচ্চা। ক্ষেত থেকে কাল এক ঝুড়ি নতুন মুক্ত কেশি বেগুন আর একটা কচি নাও এসেছিল। তার গোটা কতক, আর ওই নাওয়ের একটা ফালি সঙ্গে নিয়ে যা দেখি মা। দাঁড়া দাঁড়া, আমি চট করে ভিতর থেকে এনে দিই। ও মা জগ, বেগুন বুঝি এরই মধ্যে উঠলো? বাহ, বেশ বেশ। দেখো না। খেদি, মুখ পোড়া মেয়ে, ঠুঁটোর মতো দাঁড়িয়ে রইলি কেন? জানা জগর সঙ্গে জানা। হ্যাঁ আচ্ছা, আয় আমার সঙ্গে, আয় দেখি। আয় 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 মা, আয় আয়। ছুটে আসিস খেদি, আমি ততক্ষণ একটু এগোই। সামনের একটা দাওয়ায় বসে সন্ধ্যা এক মনে সেলাই করছিল। জগদ্ধাত্রী আহ্নিক সেরে পুজোর ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, কি রে মা, সকাল থেকে কি অত সেলাই করছিস বসে বসে? হ্যাঁ সন্ধে, বেলা গড়িয়ে যে দুপুর হয়ে গেল, তা নাওয়া কাওয়া করবি না আজ? পরশু সবে তোর পত্তি শুরু করেছিস, আবার কিন্তু পিত্তি পড়ে বড় অসুখ হবে, তা বলে দিচ্ছি। বাবা যে এখনো আসেনি মা। তা তো জানি, কেবল বিনি পয়সার চিকিৎসা সারতে তোমার বাবার যে কত বেলা হবে সেইটে জানি না মা। আর তাছাড়া আমি তো আছি, তোর উপোস দিয়ে থাকবার দরকারটা কি বলতো? না, আমি সেলাইটা সেরে নি। তা সেলাইটা কিসের হচ্ছে শুনি? এই দুটো বোতাম পরিয়ে দিচ্ছি। তা জানি মা, জানি। নইলে আমার কাপড়খানা সেরে কাজ করতে বসেছিস কিনা তা তো আমি জিজ্ঞেস করিনি মা। কিন্তু ঘি বাপসুয়াগি হয়েছিস সন্ধে, যেন পৃথিবীতে ও আর কারো নেই। কোথায় একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু কি খোঁচা লেগেছে কি লাগেনি, কোন পিরানটা একটু দাগ ধরেছে, জুতো জোড়াটার কোথায় একরতি সেলাই কেটেছে, এ নিয়েই তো দিবারাত্রি আছিস মা। এছাড়া সংসারে তোর আর কোনো কাজ নেই? বাবার যে কিচ্ছু নজরে পড়ে না মা। তোমার বাবার কি করে পড়বে মা? হ্যাঁ, বিনি পয়সার ডাক্তারিতে সময় পেলে তো। বলি শোন না, ও দুলে মাগিরা গেল? যাবে বই কি মা। কিন্তু কবে মা, কবে? ছোঁয়াছুঁই করে যার জন্ম ঘুচে গেলে তারপর? কি রে, এই আবার যে বড় ছুঁচে সুতো পড়াচ্ছিস, তুই আজ উঠবি না বুঝি? তুমি যাও না মা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা এলাম। এই অসুখ শরীরে যা ইচ্ছে হয় তুমি করো গে মা। তোমাদের দুজনের সঙ্গেই বকর বকর করতে করতে আমার মাথাটা গরম হয়ে গেল। সংসারে আর আবার কোনো দরকার নেই। এইবারে আমি আমার শাশুড়ির কাছে গিয়ে কাশিবাস করব, এ কিন্তু আমি তোমাদের কষ্ট করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেয়ের ওপর রাগ দেখিয়ে জগদ্ধাত্রী একটা পিতলের কলসি তুলে নিয়ে খিড়কির পুকুরের দিকে দ্রুত পায়ে চলে গেলেন। সন্ধ্যা মাথা নিচু করে মুখ টিপে শুধু একটু হাসল, মায়ের কোনো কথার উত্তর দিল না।
তার সেলাই প্রায় শেষ হয়ে গিয়েছিল। ছুঁচ সুতো একটা সাবানের বাক্সে গুছিয়ে রেখে সে সবে উঠতে যাচ্ছিল, এমন সময় তার বাবার শোরগোল শুনতে পেল সে। ওফ, আমার হয়েছে যত জ্বালা, আমি একা মানুষ কত দিকে যাই। হ্যাঁ, তিনি সব সময় ব্যস্ত। সবেমাত্র বাড়ি ঢুকেছেন, হাতে একটা হোমিওপ্যাথ ওষুধের ছোট বাক্স এবং বগলে কয়েকখানা ডাক্তারি বই। মেয়েকে দেখেই বলে উঠলেন, সন্ধে ওঠ তো মা, চট করে আমার ওই বড় ওষুধের বাক্সটা একবার। কি যে করি কিছুই ভেবে পাই না, এমনি মুশকিলের মধ্যে রয়েছি, তার উপর এত। সন্ধ্যা তাড়াতাড়ি উঠে বাবার হাতের বাক্স এবং বইগুলো নিয়ে একটা ধারে রেখে দিল। তারপর বারান্দায় মাদুর পেতে বাবাকে বসিয়ে পাখার বাতাস করতে করতে বলল, কি অবস্থা করেছো বলো তো নিজের। আচ্ছা, আজ তোমার এত দেরি হলো কেন বাবা? দেরি? আরে আমার কি নাওয়ার খাওয়ার ফুরসত আছে বলে তোরা ভাবিস? যে রোগীটির কাছে না যাব তারই রাগ, তারই অভিমান। প্রিয় মুকুজ্জের হাতে এক ফোঁটা ওষুধ না পেলে যেন কেউ আর বাঁচবে না। অবশ্য ভয় জেনে হাত মিথ্যে তাও বলতে পারি না, কিন্তু আরে বাবা, প্রিয় মুকুজ্জে তো একটাই। হ্যাঁ, সে তো ঠিকই বাবা, তবে দুটো তো নয়। তাদের বলি এই নন্দমিত্তির লোকটা যা হোক একটু প্র্যাকটিস তো করছে, দু একটা ওষুধও যে না জানে তা তো নয়, কিন্তু তা হবে না। মুকুজ্জে মশাই না হলে নাকি চলবে না। তাদের আর কি বা বলবো, একটা ওষুধের সিমটম যদি মুখস্থ করবে। আরে অত সহজ বিদ্যে নয় রে বাবা, অত সহজ নয়। তাহলে সবাই ডাক্তার হতো, সবাই প্রিয় মুকুজ্জে হতো। তাই তো। ঠিক আছে বাবা, এখন আগে জামাটা ছেড়ে ফেলো না। ছাড়ছি মা। আচ্ছা, আজই যে তুই ধাঁ করে বল সেটিলা দিয়ে ফেললি, হ্যাঁ তো প্র্যাকটিস তো করছিস, বল তো দেখি তার অ্যাকশন। দেখি আমার মতো কেমন তুই কণ্ঠস্থ করে বলে যেতে পারিস। সন্ধে, ধর দেখি মা বইখানা একবার। বল সেটিলাটা তোমার আবার বই কি হবে বাবা? আজ খাওয়া দাওয়ার পরে ওই ওষুধটাই তোমার কাছে জেনে নেব। কি পড়িয়ে দেবে তো বাবা? দেব বই কি মা, নিশ্চয়ই দেব। নক্সের সঙ্গে তফাৎটা হচ্ছে আসলে, আরে ওই বইখানা একবার দে না দেখি। তোমার পায়ে ততক্ষণ তেলটুকু মাখিয়ে দি না বাবা, একটু বেলা হয়ে গেছে, মা আবার রাগ করবেন। কথাটা বলেই সন্ধ্যা একবার উদ্বিগ্ন চোখে মা ফিরেছে কিনা দেখে নিল। বাবা আপত্তি করার আগেই তারপর তেলের বাটি থেকে খানিকটা তেল নিয়ে বাবার পায়ে মাখিয়ে দিল। প্রিয় মুখুজ্জে বলে উঠলেন, ইস, একটু সবুর করলি না মা, একবার দেখে নিয়ে তারপর না হয়। আজ কাকে কাকে দেখলে বাবা? আচ্ছা, পঞ্চাজেলের ঠাকুর দাদা কেমন আছে? সে বুড়ো বেটা মরবে মরবে মরবে, তুই দেখে নি সন্ধে। আর ওই পরাণ জাটুর যে ওই হারামজাদার নামে আমি কেস করে তবে ছাড়বো। কেন বাবা? যে রুগীটা পাবো অমনি তাকে গিয়ে ভাঙচি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, সে কেন? সে কেবল ওই নচ্ছার বোম্বেডে পাজি উল্লুকের জন্য। কি করেছে জানিস? পঞ্চায়েত ঠাকুরদাকে যেই একটা রেমেডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি বেটা পিছন পিছন গিয়ে বলেছে, কই দেখি কি দিলে। তারপর বেটা বজ্জাত ঢক ঢক করে সমস্ত শিশিটা খেয়ে ফেলে বলছে, ছাই ওষুধ। এই তো আমি সমস্ত খেয়ে ফেললুম, কই আমার ওষুধ সে খাকতো দেখি। এই বলে এক শিশি ক্যাস্টার অয়েল দিয়ে এসেছে। সে কি? তারা বলে, ঠাকুর তোমার ওষুধ সে এক চুমুকে খেয়ে ফেললো, তার ওষুধ তুমি খেতে পারো তো আমরা ওষুধ খাবো, নইলে না। সে তুমি খাওনি তো বাবা? না, তার কি করে খাই? কিন্তু এতটা বেলা পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়ালুম, একটা রুগী জোগাড় করতে পারলুম না। পরাণের নামে আমি নিশ্চয়ই কেস করবো, তোকে বলে রাখলুম সন্ধে। কেন বাবা, কেন তুমি পরের জন্য রোদে রোদে ঘুরে বেড়াবে? এই বাড়িতেই যে কতজন তোমার ওষুধের জন্য এসে এসে ফিরে গেল। ফিরে গেল? ক্ষোভে অভিমানে সন্ধ্যার চোখ জলে ভরে যায়। সে তার বাবাকে সংসারের সমস্ত রকম আঘাত, উপদ্রব, লাঞ্ছনা, উপহাস থেকে বাঁচানোর জন্য যেন সব সময় 10 হাত দিয়ে আড়াল করে রাখার চেষ্টা করত। তবে সন্ধ্যার কথাটার মধ্যে সত্যি কিছু কম ছিল। গ্রামের গরিব দুঃখীরা ওষুধ চাইতে আসে বটে, কিন্তু সে সন্ধ্যার কাছে, তার বাবার কাছে নয়। সে তার বাবার কাছেই ছোটখাটো রোগের চিকিৎসা করতে শিখেছিল বটে, এবং তার দেওয়া ওষুধও নিষ্ফল হতো না কখনো। কিন্তু তার গুরুটিকে রোগীরা জমের মতো ভয় করত। তাই তারা সতর্ক হয়ে খোঁজ খবর নিয়ে এমন সময়েই আসতো যেন হঠাৎ মুখুজ্জে মশাইয়ের হাতে গিয়ে তারা না পড়ে। সন্ধ্যা এটা জানত।
কিন্তু বাবার জন্য মিথ্যে বলতে তার বাধত না। নাম ধাম জেনে নিয়েছিস তো? না মানে তাদের নাম ধামে আমাদের কি দরকার বাবা, তারা আপনি আবার আসবে খন। তোদের জ্বালায় আর পারি নে বাপু। নামটা জিজ্ঞেস করতে কি হয়েছিল তোর? এখনই তো একবার ঘুরে আসতে পারতুম। দেরি হলে রোগ আরো কঠিন হয়ে উঠতে পারে, কিছুই বলা যায় না। এখন তো একটি ফোঁটায় সে রোগ আমি সারিয়ে দিতুম। তুই তেল মাখানোটা রাখতো দেখি এখন। কি অবস্থা করেছো বাবা পাটার? আচ্ছা, কখন আসবে বলে গেল? ওই বিকেল বেলায় হয়তো। হয়তো দেখ দেখি কিরকম অন্যায়টা হয়ে গেল। ধর যদি কোনো গতিকে নাই আসতে পারে। ওরে ও সন্ধে, হ্যাঁ বাবা। বিপ্নের কাছে গিয়ে পড়লো না তো? পরান হারামজাদা তো ওই খোঁজেই থাকে। সে এর মধ্যে খবর পাইনি তো? না বাবা, মনে হয় না। না বাপু, আর পারি নে আমি। বাড়িতে কি ছাই দুটো মুড়ি মুড়কিও ছিল না? দুটো দুটো দিয়ে কি ঘন্টা খানেক বসিয়ে রাখতে পারতিস না? যা না বলে দেব, যেটি না দেখবো সেইখানেই বিপদ। এ কি, ওটা কে? কে ওকে মারছ হে? চলে এসো না। আরে রামময় যে, খোঁড়াচ্ছ কেন? তার সাদর আহ্বানে একজন চাষি গোছের মধ্যবয়সী লোক উঠোনে এসে দাঁড়ালো, বলল, ও কিছু না। কিছু না বললেই হবে? দিব্যি খোঁড়াচ্ছ দেখতে পাচ্ছি। তেল মাখানোটা একটু রাখ না সন্ধে। হ্যাঁ, কিছু না, স্পষ্ট আর্নিকা কেস দেখতে পাচ্ছি। না না, তামাশা নয় রামময়। কই দেখি পাটা। পা দেখানোর প্রস্তাবে এবার রামময় করুণ চোখে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে বলল, দিদিমণি। বাবা দেখতে চাইছেন, দেখাও না রামময়। আজ্ঞে হ্যাঁ, এই পাটা একটু মুচড়ে কাল পড়ে গিয়েছিলুম। দেখলি তো সন্ধে, দেখেই বলেছি কিনা আর্নিকা, আমরা দেখলেই বুঝতে পারি। তা পড়লে কি করে? আজ্ঞে ওই যে বললুম, পা মুচড়ে। দরজার পাশেই একটা জল যাবার ছোট নর্দমার উপর ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলেছিল। অন্যমনস্ক হয়ে। অন্যমনস্ক? অ্যাগনস এপিস। সন্ধে মা, মনে রাখবে স্বভাবটাই আসল জিনিস। আচ্ছা, অন্যমনস্ক হয়ে তারপর? যেই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। এই থামো 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 থামো। এই যে বললে মুচড়ে, মোচড়ানো আর দোমড়ানো কিন্তু এক নয় রাম। আজ্ঞে না, তা ওই পা মুচড়েই পড়ে গেলুম বটে। অন্যমনস্ক, মনে থাকে না, এই বলে এই ভোলে। অ্যাগনস এপিস। তারপর? তারপর আর কি ঠাকুর মশাই, কাল থেকেই বেদনায় পা ফেলতে পারছি নে। এত পর্যন্ত বলে লোকটা উৎসুক চোখে একবার সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা তাড়াতাড়ি বলে উঠল, বাবা বেলা হয়ে যাচ্ছে, একটু আর্নিকা দিয়েছে। থাম না সন্ধে, কেস স্টাডিটা করতে দে না। সিমিলিয়া সিমিলিবস। রেমেডি সিলেক্ট করা তো ছেলে খেলা নয়, বদনাম হয়ে যাবে। তারপরে তো বেদনাটা কিরকম বলো দেখি রামময়? আজ্ঞে বড্ড বেদনা ঠাকুর মশাই। আহা, তা নয় তা নয়। কি রকমের বেদনা? ঘষে যাওয়ার মতো নাকি মুচড়ে যাওয়ার মতো? সূচ বিঁধানো ব্যথা নাকি বিছে কামড়ানো ব্যথা? ব্যথাটা কি কনকন করছে না ঝনঝন করছে? আজ্ঞে হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক ওই রকম করছে। তাহলে ঝনঝন করছে। তারপরে? তারপরে আর কি হবে ঠাকুর মশাই, কাল থেকে ব্যথায় মরে যাচ্ছি। থামো 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 থামো, কি বললে? মরে যাচ্ছ? তা বই কি মুখুজ্জে মশাই, খুঁড়িয়ে চলছি, পা ফেলতে পারি নে, আর মরা নয় তো কি। তাছাড়া ছোড়াগুলো যে বজ্জাত, কথা শোনে না। ওই তক্তাখানা নিয়েই তাদের যত খেলা। আবার কোন দিন হয়তো অন্ধকারে পড়ে মরবো। যা হয় একটু ওষুধ দিয়ে দেন ঠাকুর মশাই, ভারী বেলা হয়ে গেল। বাবা আর্নিকা দুফোঁটা দিয়ে দি। না মা না, এ আর্নিকা কেস নয়। বিপনে হলে তাই দিয়ে দিত বটে। 4 ফোঁটা একোনাইট 30 শক্তি 2 ঘন্টা অন্তর খাবে, বুঝেছ? বাবা ইকোনাইট? হ্যাঁ মা হ্যাঁ, মৃত্যু ভয় মৃত্যু ভয়, পড়ে মরবো। সিমিলিয়া সিমিলিবস কিউরেন্টা। মহাত্মা হেরিং বলেছেন, রোগের নয় রোগীর চিকিৎসা করবে। মৃত্যু ভয় একোনাইট প্রধান। বিপনে হলে
হারামজাদারা চিকিৎসা করতে আসে। রামময়, শিশি নিয়ে যাও আমার মেয়ের থেকে, 2 ঘন্টা অন্তর 4 বার করে খাবে। ও বেলা গিয়ে দেখে আসবো। ভালো কথা, পরাণ যদি এসে বলে কই দেখি কি দিল, খবরদার শিশি বার করে দেবে না বলে দিচ্ছি। হারামজাদা ঢক ঢক করে সবটা খেয়ে ফেলে আবার ক্যাস্টর অয়েল রেখে যাবে। পেটটা একেবারে মুচড়ে মুচড়ে উঠছে। অতখানি ক্যাস্টর অয়েল সব খেয়ে আসুনি তো বাবা? না না, ওরে বাবা রে, এই গাড়ুটা কই রে? তবে বুঝি তুমি... আরে না না, তুই গাড়ুটা শিগগিরই দে না। ওরা বাড়িতে যদি কোথাও কিছু পাওয়া যায় থাকবে গাড়ু। বলতে বলতেই প্রিয় মুখুজ্জে ঊর্ধ্বশ্বাসে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। রামময় সেদিকে দেখতে দেখতে অবাক হয়ে বলল, ওষুধটা তাহলে? ওষুধ? ও ও হ্যাঁ, এই যে এক্ষুনি এনে দিচ্ছি। দিদি, এই যে তুমি বললে আরনি না কি একটা, তাই 2 ফোঁটা দিয়ে দাও দিদি ঠাকুরুন। মুখুজ্জে মশাইয়ের ওষুধটা না হয়। রামময়, আমি কি বাবার চেয়ে বেশি বুঝি? না 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 না, তা না, তবে মুখুজ্জে মশাইয়ের ওষুধটা বড় কড়া ওষুধ কিনা দিদি ঠাকুরুন। আমি রোগা মানুষ, বরঞ্চ গিয়েই না হয় সাথীদের মেধোকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেব। কাল থেকে তার পেট না বাজছে, দা ঠাকুরের ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আমাকে আমাকে ওই তোমার ওষুধটাই আজ দাও দিদিমণি। আচ্ছা, এসো এইদিকে। সে রামময়কে সঙ্গে নিয়ে বারান্দা দিয়ে পাশের একটা ঘরে চলে গেল। জগদ্ধাত্রী ঠাকুর ঘরের জন্য 1 ঘড়া জল আনতে পুকুরে গিয়েছিলেন। বাড়িতে ঢুকেই জল ভর্তি কলসিটা দাওয়ার উপর ধপ করে বসিয়ে দিয়ে ডাক দিলেন, সন্ধে। যাই মা। হ্যাঁ রে, তোর বাবা এখনো ফেরেনি? ঠাকুর পুজো তাহলে আজ বন্ধ থাক নাকি? বাবা তো অনেকক্ষণ এসেছেন মা, তেল মেখে নাইতে গেছেন। নাইতে গেছেন? কই পুকুরে তো দেখলুম না। আজ বোধহয় তাহলে নদীতে গেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, এই এই এলেন বলে। ওরে বাবা রে, একে নিয়ে তো আর পারিনি আমি। সন্ধে, হয় উনি কোথাও যান, নইলে আমি কোথাও চলে যাই। বারবার বলে দিলুম, আজ কিন্তু ভট্টাচার্য মশাই আসতে পারবেন না। আজ একটু সকাল সকাল ফিরো দয়া করে। তবু এই বেলা, আরে ঠাকুরের মাথায় এখনো একটু জল পর্যন্ত পড়লো না। তাছাড়া কাল রাত্রিরে, তুই জানিস কাল রাত্রিরে কি করে এসেছে? কি? ওই বিরাট পরামানিকের সুদের সমস্ত টাকা মকুব করে একেবারে রসিদ দিয়ে এসেছে তাকে। তোমায় কে বললো মা? কেন, বিরাটের নিজের বোনই তো বলে গেল এসে। বৌদিকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল, তখন বলল। ভাই বোনের মধ্যে ঝগড়া আছে মা, হয়তো কথাটা সত্যি নয়। কেন তুই সমস্ত কথা ঢাকতে যাস বল দেখি সন্ধে? জ্বর বলে বিরাট নাপিত তোর বাবাকে ডেকে নিয়ে গেছে, ওষুধ খেয়েছে। ধন্বন্তরী বলে পায়ের ধুলো নিয়েছে। জমিদার বলে, গৌরী সেন বলে ন্যাচুলকে দিয়েছে। তারা বলে আর হেসে লুটোপুটি খায়। মা মা, তো তুমি ভুল বুঝছো। তুই থাম সন্ধে, আমি ভুল বুঝছি। আজ মনে হলো টাকা যায় যাক, কিন্তু আর ঘরে ফিরে কাজ নেই। ওই কলসিটাই আঁচলে জড়িয়ে পুকুরে আমি ডুবে মরি না কেন? আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেছে সন্ধে। তুই আমাকে বল মা, আমি সংসার চালাই কি করে বল দেখি। কত টাকা মা? কত? 10-12 টাকার কম তো হবে না। তুই বল, ওই 1 মুঠো টাকা কিনা সচ্ছন্দে তিনি। সন্ধে, গামছাটা একবার দে দেখি মা। একোনাইট 30 শক্তি, বক্সের একেবারে কোণের দিকে। বাবা আসছে, বাবার গলা। একোনাইট ঘোচাচ্ছি আমি। শ্বশুরের অন্যে জমিদার শাস্তে লজ্জা করে না তোমার? হ্যাঁ, কে বললে তোমাকে বিরাট নাপিতকে? তুই থাম, সুদ ছেড়ে দিতে। হ্যাঁ, কার জায়গায় তুমি হাড়ি দুলে এনে বসাও? হ্যাঁ, কার জমি তুমি দান করে আসো শুনি? তোমার জমি? হ্যাঁ, চিরটা কাল তুমি আমার হাড় মাস জ্বালিয়ে খেলে। শুনে রাখো, আজ হয় আমি চলে যাই, না হয় তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মা, দুপুরবেলা এসব তুমি কি শুরু করলে বলো তো? এর আবার দুপুর সকাল কি? কে ঠাকুর পুজো সেরে উনুনের ছাইপাশ দুটো গিলে যেন আজকেই বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি অনেক সয়েছি, আর সইতে পারবো না। বললুম
বললুম তাদের জমিদারি। আমি কি সুদের এতগুলো টাকা ছেড়ে দিতে পারি বিরাট? তোরা বলিস কি? কিন্তু কে কার কথা শোনে? আর তাদেরই বা দোষ দেব কি? ওষুধ খাবে তো পথ্যির জোগাড় নেই। নেট্রাম 200 শক্তি এক কেন ফোঁটা বাবা দিয়ে। তুমি মাকে না জানিয়ে এসব হাঙ্গামার মধ্যে যাও? আরে আমি তো বলি যাব না, কিন্তু প্রিয় মুকুট যে ছাড়া যে গায়ের কিছুটি হবার জো নেই তাও তো দেখতে পাই। কোথায় কার রোগ হয়েছে, কোথায় বাবা, কার। তুমি আর কথা বাড়িও না বাবা। দাঁড়াও, আমি তোমার কাঁচা কাপড় আর গামছা দিচ্ছি। শোন না মা, এই নাও বাবা। আর দেরি করো না, ঠাকুর পুজোটা সেরে ফেলো, আমি আসছি। এই বলে সে তার ঘরে চলে গেল এবং প্রিয় বাবুও মাথা মুছতে মুছতে বোধহয় ঠাকুর ঘরের উদ্দেশ্যেই এগোলেন। তবে বলতে বলতে গেলেন, আবার পিঠটা কামড়াতে লাগলো। পড়ানের নামে আমি। সেদিন রাসমণি যে গোলক চাটুর্যের নামে বাঘে ও গরুতে এক ঘাটে জল খায় বলে বারবার সন্ধ্যাকে ভয় দেখিয়েছিলেন, সেই হিন্দুকুল চূড়ামণি পরাক্রান্ত ব্যক্তিটি সেদিন সকালে তার বৈঠকখানায় এসে বসেছিলেন। তিনি সবেমাত্র তার পুজো শেষ করে এসেছেন। বাইরের লোকজন তখনও সেখানে কেউ এসে পৌঁছতে পারেনি। চাকর হুঁকোয় নল লাগিয়ে তামাক দিয়ে গিয়েছিল। সুডৌল ভুঁড়িটি তাকিয়ায় ঠেস দিয়ে অন্যমনস্ক মুখে সেটাই হাতে নেবার আয়োজন করছিলেন চাটুর্যমশাই। এমন সময় ভেতরের কবাটটা অর্ধেক খুলে তার আড়ালে একটি মেয়ে এসে দাঁড়ালো। সে প্রথমে দরজাটা একটু খুলে ঘরে আর কেউ আছে কিনা দেখে নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। মেয়েটি বিধবা, দেখতে কুশ্রী নয়, বয়সও বোধ হয় 24-25-এর মধ্যেই হবে। মেয়েটির নাম জ্ঞানদা। সে একটা সাদা মিহি ধুতি পরে রয়েছে। তার হাতে কোনো অলংকার নেই, কিন্তু গলায় এক ছড়া মোটা সোনার হার। তা কিছু না কেই যে বাইরে চলে এলেন, বড় রাগ হলো নাকি? রাগ না, রাগ অভিমান আর কার উপর করব বলো? সে তোমার দিদির সঙ্গে সঙ্গেই গেছে। না, এখন আর কিছু খাও না। আজ গোকুল ঠাকুরের তিরোভাব দিবস। সেই সন্ধ্যের পরে একবার সন্ধে আহ্নিক সেরে একটু দুধ গঙ্গা জল মুখে দেব। এমনি করেই যে কটা দিন যায় আর কি। আপনি ওইসব ঠাট্টা করেন, আর লোককে কি মনে করে বলুন তো? তাছাড়া আমারে কি ফিরে যেতে হবে নি? যারে সেবা করতে এলুম তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন। এখন ফিরে গিয়ে আমার বুড়ো সৌর শাউরিরে আবার দেখতে শুনতে হবে নি? আপনিই বলুন। হ্যাঁ, সে তো বটেই। আমার সংসার অচল বলে তো আর কুটুমের মেয়েকে ধরে রাখা যায় না। আর তাই যদি না হবে, ঘরের লক্ষ্মী বা এ বয়সে ছেড়ে যাবে কেন? হ্যাঁ, হে মধুসূদন, বেশ তাই যাও। তবে আমায় দিয়ে একটা ভালো দিন দেখিয়ে নিয়ে যেও। বোনের সেবা করতে এসেছিলে, সেবা দেখিয়ে গেলে বটে। জ্ঞানদা চুপ করে রইল। গ্রামে একটা গোলক চাটুর্যে কোঁচার খুঁট দিয়ে চোখ মুছে কিছুক্ষণ নিঃশব্দে তামাক খেয়ে গাঢ়স্বরে বললেন, সতী লক্ষ্মীর দিন ফুরলো চলে গেলেন, সেজন্য দুঃখ করিনে। কিন্তু সংসারটা বয়ে গেল। মেয়েরা সব বড় হয়েছে, যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুর ঘর করছে, তাদের জন্য ভাবিনে। কিন্তু ছোড়াটা এবার ভেসে যাবে। বালেশ্বর, আপনি ওসব মুখে আনেন কেন? না, নাই উচিত বটে, কিন্তু সমস্তই চোখের উপর স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা ওই ছোঁড়াটার আঁখের ভেবেই। মধুসূদন, তুমি সত্য। ঘর সংসারেও মন নেই, বিষয় কর্ম বিষের মতো ঠেকছে। যে কটা দিন বাঁচি ব্রত উপবাস করতে করতে আর তাহার নাম নিতেই কেটে যাবে। সেজন্যে চিনতে নেই। মধুসূদন, তুমি ভরসা। মধুসূদন। জ্ঞানদার দু চোখ ছলছল করে এলো। গোলকের স্ত্রী তার মামাতো বোন হলেও
নিজের বোনের মতোই স্নেহ করতেন। তাই কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় তিনি জ্ঞানদাকে ডেকে পাঠালে সে না এসে আর কোনো মতেই থাকতে পারেনি। সেই দিদি আজ 1 মাসের বেশি হলো ইহলোক ত্যাগ করেছেন এবং যাবার সময় নাকি জ্ঞানদার হাতেই তার 10 বছরের ছেলেটিকে সঁপে দিয়ে গিয়েছেন। জামাইবাবু গোলক চাটুর্যের কথাই এবার সে বলল, কিন্তু আমি তো আর চিরকাল এখানে থাকতে পারি না চাটুর্যে মশাই। লোকেই বা কি বলবে বলুন? লোকে বলবে তোমাকে এই গায়ে বাস করে? না, তাতে আমার থাকাটা তো আর। আমার ব্যাপারে কথা কইলে তাকে অন্য কোথাও গিয়ে বাস করতে হবে। তবে সেসব নিয়ে বড় ভাবি নে, ভাবি কেবল ছেলেটার জন্যে। তোমার দিদিটি নাকি তোমাকে বড্ড ভালোবাসত, তাই মরবার সময় তার সন্তানকে সে তোমারই হাতে দিয়ে গেল। কই, আমার হাতে তো দিলে না। সবই তো বুঝি চাটুর্যে মশাই, কিন্তু আমার বুড়ো শ্বশুর-শাশুড়ি যে এখনো বেঁচে রয়েছেন, আমি সারা যে তাদের কোনো গতি নেই। না, গতি নেই। তুমিও যেমন। মুখুজ্জে বেঁচে থাকতে তো একটা কথা ছিল, কিন্তু তাকে তো চোখেও দেখোনি। 13 বছরে বিধবা হয়েছে। সে নয় আমি হলাম বেদবা চাটুর্যে মশাই। আমার শ্বশুর-শাশুড়ি যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা আমাকে করতেই হবে। হ্যাঁ, তবে যাও, আমাদের সব ভাসিয়ে দিয়েই চলে যাও। কিন্তু একটা কথা ভেবে দেখো ছোট গিন্নি। আবার ছোট গিন্নি? বলেছি না আপনাকে, লোকে হাসি তামাশা করে এইসব নিয়ে। কেন, আমার নাম ধরে ডাকতে আপনার কি হয়? করলোই বা তামাশা, তাতে কি ছোট গিন্নি? আমাদের সম্পর্কটাই যে হাসি তামাশার। না, তা হবে না। আপনি চিরকাল আমার নাম ধরে ডেকেছেন, তাই ডাকবেন। আচ্ছা আচ্ছা, তাই হবে খন। আমার আর কিছু ভালো লাগে না আজকাল, বুঝলে? কেন? বুকের মধ্যেটা দিবারাত্রি হু হু করে জ্বলে যাচ্ছে। আমার আবার হাসি, আমার আবার তামাশা। তবে মাঝে মাঝে থাক, নাই বা বললুম। কি বলুন না? না, কেউ অসন্তুষ্ট হয় এমন কাজ জীবনে কখনো করিনি। আজ তা কি করে করি বলো? বিষয় বিষ, বুঝলে? সংসার বিষ। কবে যে মধুসূদনের শ্রীচরণে একটু আশ্রয় পাব। মধুসূদন, মধুসূদন, আবার জ্বালার উপর জ্বালা। এর উপর দিনরাত ঘটকের উৎপাত। তারা সবই জানে, লুকোতে তো আর পারি নে। বলি তোমাদের কথা মানি, কুলিনকেই কুলিনের কুল রাখতে হয় এও জানি। আবার শোকে তাপে অকালে অসময়ে চুলগুলো পেকেছে, তাও সত্যি, কিন্তু তবু তো পাকা চুল। এ নিয়ে আবার বিয়ে করা, আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে না মানায়? হ্যাঁ, তুমি বলো না ছোট গিন্নি? তা বেশ, তো করুন না একটা বিয়ে। খ্যাপা না পাগল, আবার নাকি বিয়ে? লক্ষ্মীর মতো তুমি যার ঘরে আছো, যতই বলো না, অনাথ বোনপোটাকে তুমি ভাসিয়ে যেতে পারবে না। যে মরণকালে তাকে তোমার হাতে তুলে দিয়ে গেছে, তার মান তোমাকেই রাখতে যে হবে। আমার আবার কে? বাবু, চোংদার মশাই এসেছেন। হ্যাঁ, আর পারি নে। কাজ আর কাজ, খালি বিষয় আশয় সম্পত্তি। আমার যে এদিকে সব বিষ হয়ে গেছে, তা কাকেই বা বোঝাই, আর কেই বা বোঝে? মধুসূদন কবে নিস্তার দেবে আমায়? হ্যাঁ, জানা, দাঁড়িয়ে রইলি কেন? আসতে বলগে। আগে না, এবার আমিও যাই। ও, তা এবেলা কি তাহলে আর সত্যি কিছু খাবেন নে? না, প্রভু গোকুল ঠাকুরের তিরোভাবের দিন আজ। এটা একটা বিশেষ দিন ছোট গিন্নি।
আমাদের মতো সেকেলে লোকগুলো আজও এসব মেনে চলে বলেই তবু এখনো চন্দ্র সূর্য আকাশে উঠছে, ওই জোয়ার ভাটা নদীতে খেলছে। মধুসূদন, তোমারই ইচ্ছা। তা হোক গে, তা একটু দুধ গঙ্গা জল তো আর মুখে দিতে দোষ নেই। একটু শিগগিরি করে আসবেন তো, আমি নিয়ে বসে থাকবো। এই বলে সে বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সামনের দরজা দিয়ে তখন চাকরের পেছন পেছন একজন ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। নাম বিষ্ণু চোংদার। দক্ষিণ আফ্রিকায় ছাগল ও ভেড়া চালান দেওয়ার গোপন কারবারে এই বিষ্ণু চোংদারই ছিল গোলক চাটুর্যের অংশীদার। 3 মাসের মধ্যে 3000 পশু যোগান দেওয়ার শর্তে লেখাপড়া হয়েছিল। চোংদার প্রণাম করে গোলকের পায়ের ধুলো নিয়ে ফরাসের একধারে বসল। গোলক তাকে দেখে বললেন, চোংদার, আমি ভেবে মরি, একটা খবর দিতেও কি পারো না? হ্যাঁ, এই বলো, এই যা, শূদ্রের হুকো শিগগির জল করে তামাক নিয়ে আয় গে। আজ্ঞে বাবু। দম ফেলবার ফুরসত ছিল না বড় কর্তা, তা খবর। যাক, 500 আর 300 এই 800 জাহাজে তুলে দিয়ে তবে এলুম। আহ, কি হাঙ্গামা! কিন্তু চোংদার, তোমার সাথে তো 3 মাসের মধ্যে 3000 যোগান দেওয়ার শর্তে লেখাপড়া হয়েছিল, মোটে 800। তো 3000-এর কন্টাকের এখনো তো ঢের বাকি হে। ছাগল ভেড়া কি আর পাওয়া যাচ্ছে বড় কর্তা? সব চালান, সব চালান। এই 800 জোগাড় করতেই যেন জিভ বেরিয়ে গেছে। তবু তো হরেন রামপুর থেকে চিঠি লিখেছে, 8-10 দিনেই আরো 500-700 রেলে পাঠাচ্ছে, কেবল নামিয়ে নিয়ে জাহাজে তুলে দেওয়া। আর সময় তো 3 মাসের, হয়ে যাবে নারায়ণের ইচ্ছে। হ্যাঁ, হলেই ভালো, তোমার উপরই ভরসা। আমাকে তো এখন একরকম গেরস্থ সন্ন্যাসী বললেই হয়। তোমার বউ ঠাকুরনের মৃত্যুর পর থেকে এই টাকা করি বিষয় আসো একেবারে বিষ হয়ে গেছে চোংদার। কেবল ওই নাবালক ছেলেটার জন্য উঠে যাবে বলে মনে হয় না? নিশ্চয়, নিশ্চয়। কিন্তু টাকাটা পিটবে এবার আহম্মদ সাহেব। 700 কন্ট্যাক্টও পেয়েছে, আরো বেশি পেত, শুধু সাহস করলে না টাকার অভাবে। হ্যাঁ, বড় নাকি? নইলে আমি ছেড়ে দিই। দুর্গা দুর্গা, রাম রাম। সকালবেলায় এ কথা কি মুখে উচ্চারণ করতে আছে চোংদার? যাতে ম্লেচ্ছ, ধর্মাধর্ম জ্ঞান নেই। তা 1010 টাকা মারবে বলে তো মনে হয় না। বেশি বেশি বলো কি? তা লড়াইটা বেশি দিন চললে ব্যাটা দেখছি লাল হয়ে যাবে। তা নিঃসন্দেহে, তবে বহুত টাকার খেলা, একসঙ্গে জোটাতে পারলে হয়। কন্ট্যাক্ট দেখিয়ে কার্য করবে, শক্ত হবে কেন? তা বটে, কিন্তু পেলে হয়। আমাকে বলছিল কি না? বলো কি বলছিল নাকি? সুদ কি দিতে চায়? 4 পয়সা তো বটেই, হয়তো। আহ, আবার হয়তো কেন? 4 পয়সা টাকায় টাকা মারবে, আর সুদের বেলায় 4 পয়সা? 10 আনা 6 আনা হয়তো না, একবার দেখা করতে বলো। টাকাটা আপনি দেবেন নাকি সাহেবকে? কথাটা কিন্তু জানাজানি হয়ে গেলে। রাধা মাধব, রাধা মাধব, তুমি খেপলে চোংদার। বরঞ্চ পারি তো নিষেধ করেই দেব, আর জানাজানির মধ্যে তো তুমি আর আমি। কিন্তু তাও বলি, টাকা ধার ও নেবেই, নিয়ে বাপে শ্রাদ্ধ করবে কি বাইনাস দেবে কি গরু চালান দেবে, তাতে মহাজনের কি? সে ঠিক, সে ঠিক। চোংদার শোনো, একটা কথার কথা বলি। অত খোঁজ নিতে গেলে মহাজনের চলে না, কিন্তু আমাকে তো চিরকাল দেখে আসছো, ব্রাহ্মণের ছেলে। ধর্মপথে থেকে ভিক্ষে করি সে ভালো, কিন্তু অধর্মের পয়সা যেন কখনো ছুঁতে না হয়। কেবল তার পদেই চিরদিন মতিস্থির রেখেছি বলেই আজ 5খানা গ্রামের সমাজপতি। আজ মুখের একটা কথায় বামুনকে সুদ্দুর আর সুদ্দুরকে বামুনের দলে তুলে দিতে পারি। মধুসূদন, তুমি ভরসা। সে তো ঠিকই, সে তো ঠিকই। সেবার সেই ভারী অসুখে জয়গোপাল ডাক্তার বললে, বুঝলে, সোডার জল আপনাকে খেতেই হবে। আমি বললুম, ডাক্তার, জন্মালেই মরতে হবে সেটা কিছু বেশি কথা নয়,
কিন্তু গোলক চাটুর্যকে এ কথা যেন দ্বিতীয়বার না কানে শুনতে হয়। আমি হলুম কেনারামের পুত্র, হররাম চাটুর্যের পৌত্র, যার এক বিন্দু পাদদকের আশায় স্বয়ং ভাঁড়ার হাটির রাজাকেও পালকি বেহারা পাঠিয়ে দিতে হতো, বুঝলে? ও কথা কে আর অস্বীকার করবে বলুন? ও তো পৃথিবী শুদ্ধ লোকে জানি। আজ উঠি কর্তা। আর চোংদার, দেখো, হরেনের কাছ থেকে এলে রেলের রসিদটা দেখিয়েছে ও। যে আজ্ঞে। তাহলে 800 আর 500 হলো, বাকি রইল 1700। মাস তিনেক সময় আছে, হয়ে যাবে নাকি? কি বলো হে? আগে হয়ে যাবে বই কি। তোমাকে তখনই বলেছিলাম চোংদার, একেবারে ওটা পুরোপুরি 1000 কন্ট্রাক্টই করে ফেলো, তখন সাহস করলে না। আগে অতগুলো ছাগল ভেড়া যদি জোগাড় না হয়ে ওঠে। হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। ধম্মপথে একের জায়গায় আধ আর আধের জায়গায় সিকি হয়, সেও ঢের। কিন্তু অধম্যের পথে মোহরও কিছু নয়, বুঝলে? মধুসূদন, তুমি ভরসা। চোংদার আর কিচ্ছুটি না বলে বেরিয়ে গেলে ভগবত ভক্ত গৃহস্থ সন্ন্যাসী চাটুর্য মশাই হুঁকোটা তুলে নিয়ে চিন্তিত মুখে তামাক টানতে লাগলেন। বিষয়কর্ম বোধহয় আবারও বিষের মতোই মনে হতে লাগলো তার। এমন সময় ভেতরের দরজা খুলে একটা দাসী মুখ বাড়িয়ে বলল, মাসিমা একবার ভেতরে ডাকছেন। হ্যাঁ, কেন বলতো? শুধু একটুখানি জল খাবার নিয়ে বসে আছেন মাসিমা। তোর মাসির জ্বালায় আমি আর পারি নে। শুধু আজ যে একবেলা উপবাস করব, সে বুঝি তার আর সইল না। সংসারে থেকে পরকালের দুটো কাজ করব, তা না, কতই বাধা বিঘ্ন। মধুসূদন, হরি হে। সন্ধ্যার শরীরটা কিছুদিন থেকেই তেমন ভালো যাচ্ছিল না, প্রায়ই জ্বর হতো, খাওয়ায় রুচি নেই মোটে। তার বাবার চিকিৎসায় সে যেন ধীরে ধীরে আরো মন্দের দিকেই যাচ্ছিল। মা বিপিন ডাক্তারকে ডেকে পাঠাবেন বলে প্রতিদিন ভয় দেখাচ্ছিলেন, এবং এই নিয়ে মা মেয়েতে প্রায় দিনই কথা কাটাকাটিও হয়ে যেত। আজ বিকেলের পরে সন্ধ্যা সামনের বারান্দায় একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে মায়ের দেওয়া বাটি ভর্তি সাগু কোনো রকমে শেষ করে মুখে একটা পান গুজে নিল। তারপর কোলের ওপর রাখা খোলা বইয়ের পাতাতে চোখ রাখতেই উঠোনের এক প্রান্ত থেকে একটা চেনা কণ্ঠের ডাক শুনতে পেল। যে বাড়ি ঢুকেছিল সে অরুণ। তার জামা কাপড় এবং ক্লান্ত চেহারা দেখলেই বোঝা যায় যে সে এই মাত্র অন্য কোথাও থেকে ফিরেছে। মুহূর্তের জন্য সন্ধ্যার মলিন পাণ্ডুর মুখের ওপর একটা লাল আভা দেখা দিয়ে গেল। সে চোখ তুলে জিজ্ঞাসা করল, তুমি বুঝি কলকাতা থেকে আসছো অরুণদা? হ্যাঁ, কিন্তু তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? আবার জ্বর নাকি? হবে বোধহয়, কিন্তু তোমার চেহারাটাও তো খুব তাজা দেখাচ্ছে না। চেহারার আর অপরাধ কি বলো? সারাদিন নাওয়া নেই, খাওয়া নেই। তুমি যা প্যাটার্ন ফরমাস করেছিলে, উফ, তা খুঁজে খুঁজে হয় না। পেয়েছি, এই নাও। বাহ, সুন্দর হয়েছে। তা খুড়িমা কোথায়? কাকা বেরিয়েছেন বুঝি? উফ, গেল শনিবারে কিছুতেই বাড়ি আসতে পারলাম না, তাই ওটাও আনতে দেরি হয়ে গেল। তা কি বুনবে শুনি? পশু পাখি নাকি ঠাকুর দেবতা নাকি গোলাপ ফুলের গুচ্ছ একসাথে? সে ভাবনার ঢের সময় আছে, কিন্তু যা আনতে 7 দিন দেরি হলো, তা দিতে কি ঘন্টাখানেক সবুর সইত না? স্টেশন থেকে বাড়ি না গিয়ে এখানে এলে কেন? ও, নাওয়া খাওয়া তো, সে হবে পরে। আচ্ছা, ঘন ঘন তোমার এত অসুখ কেন হচ্ছে বলতো? হবে কিছু একটা কারণে, সেসব বাদ দাও। শুধু শুধু আর দেরি না করে যাও দেখি। সে কথা বলে তুমি আমার তার চিবস নে সন্ধে, ওটা মুখ থেকে ফেলে দিয়ে যত পারিস হাসি তামাশা কর।
জগদ্ধাত্রী রাগে মুখ কালো করে ঘর থেকে বের হয়ে মেয়েকে কথাটা বলেই কারোর দিকে না তাকিয়ে আবারও ঘরের ভেতরে চলে গেলেন। অরুণ তার কথা আর শেষ করতে পারল না। জগদ্ধাত্রীর মুখের দিকে তাকিয়ে তার মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ এমন একটা কাণ্ডে অরুণ বজ্রাহতের মতো নিশ্চল নির্বাক হয়ে রইল এবং সন্ধ্যা বিবর্ণ হয়ে গেল। কয়েক মুহূর্ত এইভাবে থেকে মুখের পান ফেলে দিয়ে সন্ধ্যা হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, কেন তুমি এ বাড়িতে আসো অরুণদা? আমাদের সর্বনাশ না করে কি তুমি ছাড়বে না? মুখের পান ফেলে দিলে সন্ধ্যা? আমি কি সত্যিই তোমার অস্পৃশ্য? তোমার জাত নেই, ধর্ম নেই, কেন তুমি আমাকে ছুঁয়ে দিলে? আমার জাত নেই, না নেই, ধর্ম নেই। তুমি বিলেত গেছো, তুমি মরেছ। সেদিন মা তোমাকে পেতলের ঘটিতে জল খেতে দিয়েছিল, তোমার মনে নেই? না, আমার মনে নেই। কিন্তু তোমার কাছে আজ আমি অস্পৃশ্য, মৃচ্ছ। শুধু আমার কাছে নাও, সকলের কাছে। আর শুধু আজ নয়, যখন থেকে কারোর নিষেধ না শুনে বিলেতে চলে গেলে তখন থেকে। কিন্তু আমি মনে করেছিলাম, না থাক, কিছু না, আমি আর হয়তো এ বাড়িতে আসবো না। কিন্তু আমাকে তুমি ঘৃণা করো না সন্ধ্যা। ঘৃণা করার মতো কোনো কাজ আমি কখনো করিনি। তোমার কি খিদে তেষ্টা পায়নি অরুণদা? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কেবল ঝগড়াটাই করবে? না, ঝগড়া আমি করব না। যে ঘৃণা করে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বিবাদ করবার মতো ছোট আমি নই। অরুণ ধীরে ধীরে বের হয়ে গেল। সন্ধ্যা সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে যেন পাথরের মূর্তির মতো বসে রইল। এমন সময় জগদ্ধাত্রী বেরিয়ে এসে বললেন, যাক, আর বোধহয় আসবে না। না না, খামাকা তোকে ছুঁয়ে দিল। যা মা, যা, কাপড়খানা ছেড়ে ফেলকে যা। যা মা, কাপড়খানা পর্যন্ত ছেড়ে ফেলতে হবে? তা হবে না? খ্রিস্টেন মানুষ, বিধবা গিন্নি বান্নি হলে যে নিয়ে ফেলতে হতো রে। সেদিন রাসুমাসি, হ্যাঁ দেখ, বড়াই করে বটে, কিন্তু বীজের আচার বাবা শিখতে হয় ওর কাছে। দুলে ছুঁড়ে ছুলে কি ছুলে না, তবু নাতনিটাকে অবেলায় ডুব দিয়ে তবে দরে তুললে। বেশ তো মা, যাচ্ছি। যা মা, যা যা যা। জগদ্ধাত্রী ঘাড় নেড়ে নেড়ে মেয়েকে বামুনের আচার বিচার সম্বন্ধে আরো কিছু উপদেশ বোধহয় দিতে যাচ্ছিলেন, কিন্তু শুনলেন পেছন থেকে কে যেন ডাকছেন। ও জগ, ঘরে আছিস গা? কে? ফিরে দেখেন গোলক চাটুর্যে মশাই তাকেই ডাকতে ডাকতে একেবারে উঠোনের মাঝখানে এসে হাজির হয়েছেন। মুহূর্তের মধ্যে সেদিনকার রাসমণি মাসি ও মেয়ের ঘটনাটা মনে করে তার মুখ শুকনো হয়ে গেল। সন্ধ্যাও উঠে দাঁড়িয়েছিল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে জগদ্ধাত্রী বললেন, ও মা, হে চাটুর্যে মামা যে, কি ভাগ্যি আমাদের। বলি আমার সন্ধে নাতনি, কেমন আছিস? কেমন যেন রোগা রোগা দেখাচ্ছে। না না, ভালো আছি ঠাকুরদা। হ্যাঁ, ভালোই বটে। মাস ঘুরতে চললো মামা, রোজ অসুখ, রোজ জ্বর। আজও তো বাচ্চা আমার সাবু খেয়ে রয়েছে, দেখো না। হ্যাঁ, তাই নাকি? তা হবে না কেন বাছা? কোথায় আজও কাঁখে কোলে ছেলে পুলে নিয়ে ঘর কন্যা করবে? তা না, তোরা ওকে টাঙিয়ে রেখে দিলি। পাত্রস্থ করবি কবে? হ্যাঁ, বয়স যে পেরিয়ে গেল রে। কি করবো মামা, দেখো না, আমি একা মেয়ে মানুষ, আর কত দিকে সামলাবো বলো দেখি। তোমার জামাই তো গেরাজ্জি করে না, সে তার ডাক্তারি নিয়েই মেতে আছে। জানো মামা, আমার মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার শাশুড়ি ঠাকুরনের কাছে গিয়ে কাশিতে পালিয়ে গিয়ে থাকি, তারপর যার যা কপালে আছে হোক। পাগলাটা এখন করছে কি? একেবারে বদ্ধ পাগল হয়ে গেলেও যে বাঁচি মামা, ঘরের মধ্যে শিকল দিয়ে ফেলে রাখতে পারি। তবে তা না,
জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিলে আমার জীবন। হ্যাঁ, আমি অনেক কথাই শুনতে পাই। তা তোরাও তো বাপু ধনুক ভাঙা পণ করে বসে আছিস। স্বয়ং কার্তিক নইলে আর মেয়ের বিয়েই দেব না। আমাদের ভারী কুলিনের ঘরে তা কি কখনো হয় না হয়েছে বাছা? শুনিসনি তখনকার দিনে কত কুলিনকে গঙ্গা যাত্রা করে ও কুলিনের কুল রক্ষা করতে হতো। মধুসূদন, তুমি সত্য। কে কে তোমাকে বলেছে মামা যে জামাই আমার ময়ূরে চড়ে না এলে আমি মেয়ে দেব না? হ্যাঁ, আমার মেয়ে আগে না কুল আগে? বংশে কেউ কখনো শুদ্ধর বলে কায়েতের ঘরে পা ধুলে না, আর আমি নাকি চাই কার্তিক। শোনো, ছোট ঘরে যাব না, এই আমার পণ। তা মেয়েকে জলে ফেলে দিতে হয় দেব? এই তো কথা। আচ্ছা, আমি দেখছি। কথার মাঝখানে চলে গেলে যদি অসম্মান হয়, তাই যাই যাই করেও সন্ধ্যা এতক্ষণ মাথা নিচু করে ওখানেই দাঁড়িয়েছিল। গোলক এবার তার দিকে তাকিয়ে হাসতে হাসতে রহস্য করে বললেন, কার্তিক যখন চাষনে জগো, তখন মেয়েকে না হয় আমার হাতেই দে না। সম্পর্কেও বাঁধবে না, থাকবেও রাজধানীর মতো। কি বলিস নাতনি, পছন্দ হবে? পছন্দ কেন হবে না ঠাকুরদা? দড়ির খাটের চতুর্দোলায় চেপে আসবেন এই দিক দিয়ে, আমি মালা গেথে দাঁড়িয়ে থাকবো তখন আপনার জন্য। কড়া সুরে কথাটা বলেই সে দ্রুত পায়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল। অন্য সময় হলে সন্ধ্যা হয়তো ঠাট্টা করে কিছু শুনিয়ে দিত, কিন্তু অরুণ থেকে আরম্ভ করে তার বাবার প্রসঙ্গ উঠে পড়া পর্যন্ত সে রাগে, দুঃখে, লজ্জায় জ্বলে যাচ্ছিল। সে যে ভয়ানক রাগ করে গেল তা বুঝতে বাকি দুজনের কারোর একটুও অসুবিধে হলো না। ব্যর্থ পরিহাসের এই তীব্র লাঞ্ছনায় প্রথমটা গোলক অবাক হয়ে গেলেন। পরে খানিকটা কাষ্ঠহাসি হেসেই বললেন, মেয়ে তো নয়, যেন বিলিতি পল্টন। এ না হয় দাদা নাতনি সম্পর্ক বলতেও পারে, কিন্তু সেদিন রাসুর মুখে শুনলাম নাকি যা মুখে এসেছে তাই বলেছে। মা বাপ পর্যন্ত রেয়াত করেনি। না 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 মামা, সন্ধে তো সেসব কিছুই বলেনি। দেখো, মাসি তিলকে তাল করেন সে তো তুমি বেশ ভালোই জানো, বলো? হ্যাঁ, তা তো জানি, কিন্তু আমার কাছে করে না। কিন্তু আমি যে তখন দাঁড়িয়ে মামা। তাহলে তো আরো ভালো। শাসন করতেও বুঝি পারলি নে? শাসন? তুমি দেখো দেখি মামা, ওর কি দুর্গতিটাই আমি করি। আহা, থাক থাক, দুর্গতি করে আর কাজ নেই। বিয়ে হলে সংসার ঘাড়ে পড়লে আপনি সব শুধরে যাবে। তবে শাসনে একটু রাখিস। কালটা বড় ভয়ানক কি না? তা অরুণ আসে? আর অরুণ? না, অরুণ আর আসে না। না, তা ভালো। ছোনাটাকে আসতে দিস নে, অনেক রকম কানাকানি শুনতে পাই কিনা। অরুণকে সন্ধ্যা ছোটবেলা থেকেই দাদা বলে ডাকে। সে বিলেত যাওয়ার আগে পর্যন্ত দুজনের মধ্যে যথেষ্ট ভাব ভালোবাসা ছিল, কিন্তু অরুণ ব্রাহ্মণ বংশের এতটাই নিচের ধাপের যে তার সঙ্গে সন্ধ্যার মেলামেশা কখনো কোনো কারণেই যে আর কোনো আকারে রূপান্তরিত হয়ে উঠতে পারে এ সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করেনি। কিন্তু কিছুদিন থেকে সন্ধ্যার আচরণে ও কথায় বার্তায় মাঝে মাঝে এমনই একটা তীব্র জ্বালা প্রকাশ পেত যে মায়ের বন্ধ চোখেও তার আভাস পড়ত। কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়টা যে একেবারেই অসম্ভব সেটা ভেবে নিয়েই জগদ্ধাত্রী উদ্বিগ্ন হওয়ার প্রয়োজনও অনুভব করতেন না। এখন এরই স্পষ্ট ইঙ্গিত অন্যের মুখে শুনে হঠাৎ তিনি আর ধৈর্য রাখতে পারলেন না। রুক্ষকণ্ঠে বলে উঠলেন, শুনলে তো অনেক জিনিসই শোনা যায় মামা, কিন্তু আমার মেয়ের কথা নিয়ে লোকের বা এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তা সত্যি, কিন্তু সময়ে সাবধান না হলে লোকের মুখও যে বন্ধ করা যায় না জগৎ। তা আমি আর কি। সন্ধ্যা? গোলক চাটুর্যের কথার উত্তরে জগদ্ধাত্রী কি একটা বলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই সন্ধ্যার কাণ্ড দেখে তিনি ভয়ে, বিস্ময়ে এবং নিদারুণ রাগে নির্বাক হয়ে গেলেন। সন্ধ্যা পুকুর থেকে স্নান করে বাড়ি ঢুকছিল।
মাথার চুলের বোঝা থেকে জল ঝরছে, এখনো মোছারও অবকাশ হয়নি তার। এই অবস্থাতেই পাশ কাটিয়ে এসে দ্রুত বেগে নিজের ঘরে গিয়ে ঢুকল। মায়ের মন স্পষ্ট বুঝতে পারল যে এ তাঁরই বিরুদ্ধে অরুণের অপমানের গূঢ় সুকঠোর প্রতিশোধ। সন্ধ্যাকে হঠাৎ ওই অবস্থায় দেখে গোলক চাটুর্যেও অবাক হয়ে গিয়েছিলেন। বললেন, মেয়ের জ্বর বললি না জগ, সন্ধেবেলায় নিয়ে এলো যে? কি জানি মামা, আমি এমন অত্যাচার করলে যে বাড়াবাড়িতে দাঁড়াবে। তা দাঁড়ালে আর কি বা করবো বলো, ও আমার হাতের বাইরে এখন। হ্যাঁ, তা বুঝেছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এ বাড়ির কর্তাটাকে? তুই না জামাই, না তোর মেয়ে? হ্যাঁ, সবাই কর্তা। তাহলে তাদের বলিস গে, পাড়ার মধ্যে দুলে বাগদি প্রজা রাখা চলবে না। তারা এর একটা ব্যবস্থা না করলে শেষে আমাকেই করতে হবে। মধুসূদন, তুমি ভরসা। সন্ধে, কেন মা? এদিকে আয় দেখি। হ্যাঁ রে, তুই দুলে মেয়েদের সরাবি না আমাকেই কাল নাইবার আগে ঝাঁটা মেরে তাড়াতে হবে? হ্যাঁ, দুঃখী অনাথা মেয়ে দুটোকে ঝাঁটা দিয়ে মারা তো শক্ত কাজ নয় মা, কিন্তু ওরা কি কারো কোনো ক্ষতি করেছে? ক্ষতি করে বই কি। পরশু দেখি পথের উপর দাঁড়িয়ে ছাগলটাকে ফ্যান খাওয়াচ্ছে, ছিটকে ছিটকে পড়ছে তো। তা তো একটু পড়বে বই কি, কিন্তু তাতে কি? তোমার কাঁচা বয়স নাতনি, তুমি না হয় রাত্রিরেও নাইতে পারো, কিন্তু আমি তো পারিনি, তাই না? সে জানি ঠাকুরদা, কিন্তু বাবা যখন ওদের স্থান দিয়েছেন তখন আর কোথাও একটা আশ্রয় না দিয়েও তো তার অপমান করতে পারিনি। তা বেশ তো, অরুণের বাড়ির পিছনে তো ঢের জায়গা আছে, তাকেই বল না আশ্রয় দিতে। বাগদি দুলে হোক, তবু তারা হিঁদু, তাতে তার আর জাত যাবে না। গেলেই বা তার জমা খরচ কি আর রাখছে বলুন? যে জাতি মানে না, তার আবার যাওয়া আর থাকা। তোমার সঙ্গে এসব তার বুঝি পরামর্শ চলে? হায় হায় ঠাকুরদা, সে আপনাদেরই গ্রাহ্য করে না, কুকুর বেড়ালের সামিল মনে করে। আর আমি কত ভাগী! হ্যাঁ, পরের ছেলের নামে তুই মিথ্যে অপবাদ দিস। তাকে কে না জানে, সে কখনো এমন কোনো কথা বলেনি, আমি গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারি। না জগ, আজকালকার ছেলে মেয়েরা সব এমনই বটে। তা বেশ, না হয় কুকুর বেড়ালি হলুম, কিন্তু একটা কথা বলে যাই আজ, আর বিয়ে দিতে মেয়ের দেরি করিস নে। যেখানেই হোক দিয়ে ফেল, পাপ চুকিয়ে দে, চুকিয়ে দে। দাও না মামা, দাও না একটা দেখে শুনে, আমি যে আর ভাবতে পারি নে। আচ্ছা দেখি, কিন্তু কি জানিস মা, এক মেয়ে দূরে বিয়ে দিয়ে কিছুতে থাকতে পারবি রে, কেঁদে কেটে মরে যাবি। সে তো বটে, আমাদের মতো ঘরে তো আর পাত্রের বয়স দেখতে গেলে চলে না, তাই না? তবে কাছাকাছি হলে ওই এই দুবেলা চোখের দেখাটা দেখা, তার চেয়ে সুখ আর হয় না, বুঝলে? কিন্তু কোথায় পাবো মামা, কোথায় পাবো এত সুবিধে? তবে ঘর জামাই যদি... ছি, অমন কথা মুখেও আনিস নে জগ। ঘর জামাইয়ের কাল আর নেই, তাতে বড় নিন্দে। আর যদিও বা এক গোয়ার গোবিন্দ ধরে আনিস, গাঁজা গুলি আর মাতলামি করেই তার যথা সর্বস্ব উড়িয়ে দেবে। বলি, নিজের কথাটাই একটু ভেবে চিনতে দেখ না। সে তো চিরটা কালি দেখছি মামা, আর চিরটা কালি জ্বলে পুড়ে মরছি। তবে বিনা কাজকর্মে বসে বসে খেলে এমনই হবে। এ কি আর তোর মতো বুদ্ধিমতী বুঝতে পারে না? সবই পারে। বুঝি বই কি মামা, ভেতরে ভেতরে তো সবই বুঝি, কিন্তু আমি যে একটা মেয়ে মানুষ, কোনো দিকে চেয়েছে কুল কিনারা দেখতে পাই না। আহা, পাবি পাবি, দেখি একটু ভেবে চিনতে। আর যাই রে, সন্ধে হয়ে গেছে। মামা বলি কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রইলে একটু আমার বাড়িতে বসে যাবে না? না মা, এখন না, সন্ধে আহ্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আজ আর বিলম্ব করব না। এই বলে গোলক চাটুর্যে ধীরে ধীরে বের হয়ে গেলেন। মেয়ের তীক্ষ্ণ শানিত কথায়
কিছুটা প্রলেপ দিতেই শেষ কথাগুলো বললেন জগদ্ধাত্রী। মনে মনে ভাবলেন কাজটা তিনি ভালোই করলেন। চাটুর্যে মশাইকে এগিয়ে দিতে জগদ্ধাত্রী সদর দরজার বাইরে পর্যন্ত তার সঙ্গে সঙ্গে গেলেন। পরদিন সকালবেলায় সন্ধ্যার বাবা প্রিয় মুখুজ্জে অত্যন্ত ব্যস্ত হয়ে প্র্যাকটিসে যাচ্ছিলেন। তার বগলে এক তাড়া হোমিওপ্যাথ বই আর হাতে তোয়ালে বাঁধা একটা ওষুধের বাক্স, আর তার পিছন পিছন এক কড়ি দুলের বিধবা স্ত্রী এক টানা সুরে বলতে বলতে চলেছে, বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে। কিন্তু প্রিয়র মুখ ফিরিয়ে কথা বলার মতো বিন্দুমাত্র সময় ছিল না। তিনি বাঁ হাতটা পেছনে নেড়ে বলে দিলেন, না 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 না, তোদের আর আমি রাখতে পারবো না। তোরা বড় বজ্জাত। কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি? সকলের পেটা পেটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। ফের মিথ্যা কথা হারামজাদি। কারুর ছাগল ফ্যান খায় না, ছাগল খায় ঘাস। সেসব খায়, কিন্তু কিন্তু ফ্যানও খায় বাবা ঠাকুর। না না না, তোদের আর আমি রাখবো না। তোরা আজ দূর হ। গোলক চাটুর্যে বলে গেছে বামুন পাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, আর তোদের ওপর আমার দয়া নেই। তোরা বড় বজ্জাত। ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবা ঠাকুর? হ্যাঁ দিবি। তোদের গরু থাকতে খাওয়াতিস, দোষ হতো না। কিন্তু এই যে ভয়ানক কথা, আজই উঠে যা, বুঝলি? বড্ড বেলা হয়ে গেছে, সালফাত দেওয়া হলো না এখনো। বাবা ঠাকুর, কাল চব্বর দিন রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি। সে কি? কেন কেন? পেট নামাচ্ছে? গা বমি বমি করছে? না। তবে কি পেট ফুলেছে? খিদে নেই? বড্ড খিদে বাবা ঠাকুর। ওহো, তাই বলো না? সেও একটা মস্ত রোগ। ন্যাট্রাম, আয়োডম, আরো ঢের ওষুধ আছে। এতক্ষণ বলিসনি কেন? দেখে শুনে একদম খাইয়ে দিতে পারতাম। চল দেখি। ওষুধ চাইনি বাবা ঠাকুর, দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিতাম। ওষুধ চাই না, চাল চাই? দূর হ হারামজাদি আমার সামনে থেকে। ছোট জাতের মুখে আগুন। খেতে পাসনি তো সন্ধ্যের কাছে গিয়ে বলগে যা। আরে হাঁ করে চেয়ে আবার দাঁড়িয়ে রইলি কেন রে? গিন্নির কাছে গিয়ে যেন আবার চাস নে। ঘাটের ধারে দাঁড়িয়ে থাকবে, দিদি ঠাকুর নেলে বলিস আমার বড় ওষুধের বাক্স থেকে একটা আটানি আছে দিয়ে দিতে। কিন্তু খবরদার বলে দিচ্ছি, ব্যায়ামও হলে আগে আমাকে ডাকতে হবে। তখন যদি বিপনের কাছে গিয়ে, কে হে ত্রৈলোক্য নাকি? আরে ষষ্ঠী চরণ যে বলি, বাড়ির সব খবর ভালো তো? আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে খবর সব ভালো, সবাই ভালো আছে। ভালো ভালো। যা দিনকাল পড়েছে, আমার তো নাইবার খাবার সময় নেই। ঘরে ঘরে সর্দি কাশি, একটু অবহেলা করেছো কি ব্রঙ্কাইটিস। তো সকাল সকাল যাওয়া হচ্ছে কোথায়? আগে আপনারই কাছে। কেন কেন? আমার কাছে কেন? লোকজনের চলাচলে বড় কষ্ট হচ্ছে জামাইবাবু, তাই খালটার ওপরে একটা সাঁকো তৈরি করছি। আপনার ওই বৈকুণ্ঠের ছোট বাঁশঝাড়টা না দিলে তো আর কিছু হয় না। কিন্তু আমি দিতে যাব কেন? গায়ে কি আর মানুষ নেই? ষষ্ঠীচরণ বলো না। বলি, যদি অভয় দেন তো বলি জামাই বাবু, এই গায়ে আপনি ছাড়া তো আর মানুষ নেই। আপনি দয়া করেন তো এই 10 জনে চলে বাঁচবে। নইলে আমরা হইলাম গিয়ে ওই চাষি মানুষ, আমরা আর কোথায় পাবো বাঁশ কেনবার টাকা বলুন তো? হ্যাঁ, তা লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি? ওহে ষষ্ঠীচরণ বলো না। বলি মরে যাচ্ছে বাবা ঠাকুর, হাত পা ভেঙে একেবারে মরে যাচ্ছে। কিন্তু গিন্নি শুনলে ভারী রেগে যাবে যে। আপনি দিলে মা ঠাকুরুনা করবেনটা কি? আর সেরম হলে তখন না হয় সবাই গিয়ে তাঁর পায়ে উপুর হয়ে পড়বো খন। হ্যাঁ, তা লোকজনের কষ্ট হচ্ছে যখন নাও গে যাও, কিন্তু গিন্নি যেন শুনতে না পায়। বড় বেলা হয়ে গেল। রোশকে বাগদির পরিবারটা রাত্রে কেমন ছিল কে জানে। ব্রায়োনিয়ার অ্যাকশনটা আচ্ছা চলুম চলুম, নড়লে চললে আবার ব্যথা হবে। লোকে খ্যাপাটে বলে বটে, কিন্তু খুড়ো পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখী দরদও কেউ বোঝে না। মন যেন গঙ্গা জলের মতো সাদা। এই তাজা বলেছ। হ্যাঁ, তা হুকুম যখন হয়ে গেল বুঝলে, তখন আর দেরি নয় ত্রৈলোক্য। এই কাজটা শেষ করে ফেলতে পারলেই হয়, কি বলো? হ্যাঁ,
তাই চলো খুড়ো। এই বলে ত্রৈলোক্য যেদিকে পাগলা ঠাকুর চলে গিয়েছিল সেই দিকে মুখ করে দুহাত জোড় করে কপালে ঠেকিয়ে একটা নমস্কার করল। তারপর বুড়ো ষষ্ঠীচরণের সঙ্গে এগোলো। সাঁঝবেলার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে আসছিল তখন, কিন্তু আলো জ্বালা হয়নি। অরুণ তার পড়ার ঘরে টেবিলের ওপর দুপা তুলে দিয়ে কড়িকাঠের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিল। তার কোলের ওপর খোলা বই, কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যেত যে কেবল আলো কমে আসার অজুহাতেই পড়া বন্ধ হয়নি তার, বরঞ্চ আলো যখন যথেষ্ট ছিল তখনও ওই বই ওইখানে অমনি করেই পড়েছিল। বস্তুত সেই দিন থেকে সে কাজেও যায়নি, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের হয়নি। এই কটা দিন তার কেবল একটা কথাই বারবার মনে পড়েছে যে একজনের কাছে সে একেবারে অস্পৃশ্য হয়ে গেল। ঘৃণা এবং অসুচিতা এত দূর গিয়েছে যে তাকে ছুঁয়ে ফেললেও একজনের মুখের পান ফেলে দেওয়ার প্রয়োজন হয়। হঠাৎ তার চিন্তা বাধা পেল। দরজার কাছে একটা শব্দ শুনে সে চোখ নামিয়ে ভালো করে দেখার চেষ্টা করল। বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? আমি সন্ধ্যা। আরে তুমি এখানে এমন সময় যে? এসো ঘরে এসে বসো। না না, আমার বসবার সময় নেই। আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি। আমাদের একটা মান রাখবে অরুণদা? মান? তোমাদের? নিশ্চয়ই রাখবো সন্ধ্যা। তা আমি জানতুম। বাবার কাছে শুনলুম এ কদিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বেরোনি। কেন শুনি? আমার শরীর ভালো নেই। সেটা হয় স্বাভাবিক, কিন্তু তা নয় জানি। বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন। কারণটা আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। শুধু তোমাদের বাড়িতে নয়, এ গ্রামের বাস তুলে আর অন্য কোথাও যাব কিনা সেটাই ভাবছি এবার, যেখানে বিনা দোষে মানুষ মানুষকে এত অপমান লাঞ্ছনা করে না। জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? জন্মভূমি তো আমাকে ত্যাগ করেছে সন্ধ্যা। আজ তোমার কাছেও আমি এমন অসুচি হয়ে গেছি যে তোমাকেও মুখের পান ফেলে দিতে হলো। এই ঘৃণা সয়েও কি তুমি আমাকে এই গ্রামে থাকতে বলো? আমি আর কি বলবো? আচারের নাম দিয়ে এই চিরায়ত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আর স্পর্শ পর্যন্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মানুষের হাত থেকে মানুষের এই লাঞ্ছনা, অপমান মানুষকে যে কতটা কষ্ট দেয়, সেই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। কিন্তু এই লাঞ্ছনা কি তুমি নিজেই টেনে আনো নি অরুণদা? কি জানি। আচ্ছা সন্ধ্যা, প্রায়শ্চিত্ত করলে কিছু উপায় হয় কিনা বলতে পারো? হতে পারে, কিন্তু একদিন আত্মমর্যাদা হারাবার ভয়ে তুমি নিজেই রাজি হওনি। আর যদি আবার নিজেই সে কথা বলো, তবে আমি বলি অরুণদা, তুমি আর যাই করো এখানে আর থেকো না। কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না। কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতি হবে? সন্ধ্যা, এ কথা তুমি বলতে পারলে? তুমি যে আমার লজ্জার, আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা। আভাসে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি, সে কিছুতেই হয় না। তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারি নে আমি কত বড় বামুনের মেয়ে। আর আমি? তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বিড়াল তো এক নয় অরুণদা। আমি মানে তুমি যেখানেই যাও অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেক কাল তোমার মনে থাকবে।
বারবার এত অপমান তোমাকে বোধহয় আর কেউ করেনি। তা তুমি যে জন্য এসেছিলে তা তো এখনো বলনি। হ্যাঁ, এই পৃথিবীতে আমার মান তুমি না রাখলে আর কেউ রাখবারও নেই, এ তুমি বিশ্বাস করো তো অরুণদা? এক কড়ি দুলে মারা যাবার পর তার বিধবা স্ত্রী আর তার মেয়েকে এক কড়ির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছেন। আমি তাদের আশ্রয় দিয়েছি। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে, কিন্তু বামুন পাড়ার মধ্যে তারা থাকতে পারবে না। কেন? কেন কি গো, তারা যে দুলে। তারা আমাদের পুকুর ঘাট থেকে খাবার জল নেয়, তারা পথের উপর ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে পাছে মারিয়ে ফেলেন। মা প্রতিজ্ঞা করেছেন কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবে স্নান করবেন। তুমি তাদের থাকার একটু জায়গা দাও অরুণদা। তাদের কিচ্ছু নেই, তারা একেবারে নিরাশ্রয়। তা বেশ, কিন্তু কিন্তু কোথায় থাকতে দেব তা আমি জানি না, যেখানে হোক। তুমি ছাড়া আমি আর কাকে গিয়ে বলবো? আমার উড়ে মালিটাও যে বাড়ি চলে গেছে। তা আচ্ছা, তার ঘরটাতে কি তারা থাকতে পারবে? না হয় একটু একটু সারিয়ে দেব। বেশ পারবে, তারা তো। আমি কি বলবো তোমায়? আচ্ছা, তুমি তাহলে তাদেরকে পাঠিয়ে দাও। মালিটা ফিরে এলে ওদের একটা অন্য ব্যবস্থা করে দেবো ওখানে। এখন আমার মুখেও পার নেই, আর আমি গা ধুতেই এসেছিলাম। তোমাকে একটু প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। সন্ধ্যা আর কোনো কথাই বলতে পারল না। গড় হয়ে নমস্কার করে অরুণের পায়ের ধুলো মাথায় দিয়ে দ্রুত পায়ে অদৃশ্য হয়ে গেল। অরুণও তাকে ফিরে ডাকার বা আর কিছু জিজ্ঞাসা করার চেষ্টাও করল না। কেবল সন্ধ্যার চলে যাওয়ার দিকে তাকিয়ে এসে স্তব্ধ হয়ে বসে রইল। এর 2-3 দিন পরে জগদ্ধাত্রী তার পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে রাসমণির সঙ্গে তার দেখা। রাসমণির চোখ মুখ উত্তেজনা ও আগ্রহের আতিশয্যে কাঁদো কাঁদো হয়ে উঠেছে। কাছে এসে বললেন, জগমা, মা আমার, তোর ওই পাগলি মেয়েটা কি শেষে এমন তো পিসেই করেছিল রে? এই যে স্বপনের অতীত রে। কি হয়েছে মাসি? কি করেছে সন্ধে? যা করেছে তা পৃথিবীতে কোন মেয়ে কবে করেছে শুনি? জামা ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে একটা সাষ্টাঙ্গে পেন্নাম করগে। আমি বরং ওই পঞ্চাননের আর বিশালাক্ষীর টানে একটু পুজো পাঠিয়ে দিগে। হ্যাঁ, তবে কিন্তু বলে রাখলুম, আমাকে বাঁচা ওই ইষ্টি কবচ গলায় ধারণ করতে একটা সোনার গোট করিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এই এই আমি কিন্তু আগে থেকে বলে রাখছি। কি হয়েছে মাসি? আরে খুলে না বললে বুঝবো কি করে বলো তো? তা খুলে বলতে হবে। তা বলি, শোন, তোরা এই মায়ে জিয়ে ঢের পুণ্যি করেছিলি। হ্যাঁ, নইলে কখনো হয় না। ওই তুই ভেবে মরছিলি না মেয়েটার বিয়ে দিবি কি করে? তা এখন যা, একেবারে রাজা শাশুড়ি হয়ে বসগে। মানে এইসব কি বলছো তুমি মাসি? তবে আর বলছি কি, শোন জগৎ, তুই একা না। শুনে তো আমি অমনি করেই চেয়েছিলুম। হ্যাঁ, মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপন দেখছি। খুলে বলো না মাসি, কি হয়েছে? আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম। আহা, বলছি বলছি, সবুর কর। কথাটা কিন্তু গোপন রাখিস মা। আহ্লাদে আবার এক্ষুনি জানাজানি করে ফেলিস নে, ভাঙচি পড়ে যেতে পারে। হ্যাঁ, আমাকে ছাড়া তো আবার চাটুজ্জে দাদা কাউকে বিশ্বাস করেন না। হ্যাঁ, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাসু, জগদ্ধাত্রীকে খবরটা একবার দিয়ে এসো গে দিদি। তার মেয়ের জন্য আর ভেবে মরতে হবে না, আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজা শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুকে।
বুঝলে রাসু, মনে মনে ভাবলাম আমারও তো বৈকুণ্ঠপুরী শূন্য খাঁকা করছে, ছেলেটাও মানুষ হচ্ছে না। যাক, এক কাজে দু কাজ হবে, একটা বামুনের কুল রক্ষাও করা হবে, আবার গাঁয়ের মেয়ে গাঁয়েই থাকবে, তাদেরও তো বলতে বলতে রাজার ভাবি শাশুড়ির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে কথাটা আর শেষ করতে পারলেন না রাসমণি। শুনতে শুনতে জগদ্ধাত্রী যেন একেবারে কাঠ হয়ে গিয়েছিলেন, কিন্তু কারণটা কিছু বুঝতে না পেরে রাসমণি তাড়াতাড়ি বলে উঠলেন, আরে ও জগ, কি হলো জগ? না মাসি, না, গোলক মামা নিশ্চয়ই তোমার সাথে তামাশা করেছে না? দেখো মেয়ের কথা শোনো। আরে তামাশা কিলো, এতটা বয়স হলো আমি তামাশা কাকে বলে জানি নে। তা তামাশা বই কি মাসি? এ কি কখনো হতে পারে? তা সত্যি বাচ্চা, আমারও তো প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু পরে ভাবলুম মেয়েটা কপাল করে এসেছে, নইলে কুলিনের মেয়ের ভাগ্যে এ কেউ কখনো দেখেছে না শুনেছে? আশীর্বাদ করি মা, জন্ময়ষ্টি হয়ে থাক। হ্যাঁ, আর শোন, যা যা বললুম তা কিন্তু আজকেই করে নিবি। হ্যাঁ, তবে শোন মা, কথাটা যেন পাঁচ কান না হয়, আগে ভালোই ভালো আশীর্বাদটা হয়ে যাক। এই সামনের অজ্ঞানের পরেই নাকি 1 বছর অকাল। আমার চাটুর্যে দাদার ইচ্ছেটা আর হবে নাই বা কেন বল? হ্যাঁ, মেয়ে যে একেবারে লক্ষ্মী পিতি মেয়ে, দেখলে যে মুনির মন টলে জায়গা। তা আবার গোলক চাটুর্যে। যা মা যা। আহা, ভিজে কাপড়ে আর হাঁ করে দাঁড়িয়ে থাকিস নে তো, যা। রাসমণি আর সময় নষ্ট না করে চলে গেলেন। এদিকে জগদ্ধাত্রী যেন টলতে টলতে বাড়ি এসে উপস্থিত হলেন এবং ঠাকুর ঘরের বারান্দার ওপর জল ভর্তি কলসিটাকে ধপ করে রেখে দিয়ে ভেজা কাপড়ে সেখানেই বসে পড়লেন। তার 2 চোখ তখন জলে ভেসে যাচ্ছে। তার ওই একমাত্র সন্তান, আদরের সন্ধ্যা, রূপে গুণে যথার্থই লক্ষ্মীর প্রতিমা, সেই প্রতিমার বিসর্জনের আহ্বান এলো গোলক চাটুর্যের নরক কুণ্ডে। যে গোলক মেয়ের দাদুর চেয়েও বয়সে বড়, তারই হাতে সমর্পণ করার চেয়ে তার চেয়ে মৃত্যু ভালো। এই কথাটা তার বুকের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকলো, কিন্তু তিনি না কথাটা নিজের কাছেও উচ্চারণ করতে পারলেন না। তিনি নিজে ব্রাহ্মণ কুলীনের মেয়ে, সমাজে পরিবারে এর চেয়েও অনেক বেশি দুর্গতি তিনি নিজের চোখে দেখেছেন। তাই নিজের মেয়ের কথা মনে করে তার ভেতরটা ধুধু করে জ্বলতে থাকলেও এটা অসম্ভব বলে নিভিয়ে ফেলার এক বিন্দু জলও কোনো দিকে তাকিয়ে খুঁজে পেলেন না তিনি। একা বসে নিঃশব্দে কেবলই চোখের জল ফেলতে লাগলেন এবং কেবলই তার মনে হতে লাগলো রাসমণির কথাটা একদিন ঠিক সত্যি হয়ে উঠবে, আর সেই দিন ওই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দেওয়ার কোনো উপায় তিনি খুঁজেও পাবেন না। মুহূর্তের মধ্যে জগদ্ধাত্রীর মনে হলো তার মেয়ের সঙ্গে গোলক চাটুর্যের সেই সেদিনের সকৌতুকে বলা কথাগুলোর মধ্যে যে এতখানি বিষ গোপন ছিল তা কে সন্দেহ করতে পারত? কি হলো এরপর? গোলক চাটুর্যে কি কুলীনের কুল রক্ষা করতে শেষ পর্যন্ত সন্ধ্যাকেই বিয়ে করল, নাকি তারই অভিসন্ধিতে সন্ধ্যাদের পরিবারের ওপর নেমে এলো কোনো ঘোর বিপর্যয়? বামুনের মেয়ে গল্পটির শেষ পর্ব নিয়ে আবারও ফিরে আসছি আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। গোলক চাটুর্যে মশাই এর আজ বউ ভাত কিনা, এত কাজে কমে চাটুর্যে মশাই খাওয়ান ভালো। শুনলাম 5খানা গ্রাম বলা হয়েছে, বামুন সুদ্দুর কেউ বাদ পড়েনি। আমি তোমারই দিব্যি করে বলছি, ওই পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে মরবো আমি। তার মেয়েটি বুঝি বেশ ডাগর হয়ে উঠেছে নাকি রে? লোকটা ধরা পড়ে গেল। মধুসূদন, তুমি ভরসা, তুমি গতি, তুমি মুক্তি। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে। আজ শুনলেন প্রথম পর্ব। আজকের প্রশ্ন: এক কড়িদুলের বিধবা স্ত্রী এবং মেয়ে সন্ধ্যাদের বাড়ি থেকে বেরিয়ে
কোথায় গিয়ে উঠল। গত সপ্তাহের উরুভঙ্গের পর গল্পে প্রশ্ন ছিল, একেবারে শেষে কার গলার স্বর শুনতে পেলেন দুর্যোধন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন এম হাসান, উষা বিশ্বাস, সংযুক্তা, কাবেরী হালদার, মায়া দত্ত, ইন্দ্রজিৎ কর্মকার, মৌমিতা মণ্ডল, তনয়া হালদার, দেবাশিস নাইয়া ও পিয়া ঘোষ। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।